48 ঘন্টা বা তার কম সময়েই আপনার মনোযোগকে পুনরুদ্ধার করুন। আপনি কি প্রতিনিয়ত গড়িমসি করে চলেছেন? আপনি কি অস্বস্তি এবং কর্মে মনোযোগ প্রদানে ব্যর্থ হচ্ছেন? নিজের গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো অর্জনের ব্যাপারে উদ্দীপিত হতে বাধাপ্রাপ্ত হচ্ছেন? এই সব কিছুর উত্তর নিয়েই ডোপামিন ডিটক্স বইয়ের সূচনা। এই বইয়ে আপনি আবিষ্কার করবেন ডোপামিন কী এবং কিভাবে কাজ করে, ডোপামিন ডিটক্স পরিপূর্ণ করার সুবিধাসমূহ কী কী, 3টি অতি সাধারণ ধাপের মাধ্যমে 48 ঘন্টায় সফলভাবে ডোপামিন ডিটক্স এর বাস্তবায়ন, প্রায়োগিক চর্চার মাধ্যমে বিক্ষিপ্ততা দূর করে মনোযোগকে বৃদ্ধি করা এবং সাধারণ জিনিসাদি এবং উপায়ে অতি উচ্চ উন্মত্ততা এড়িয়ে চলার, যা আপনাকে সাহায্য করে শান্ত থাকতে, প্রশান্ত অনুভব করতে এবং আরও অনেক কিছু। ইন্টারন্যাশনাল বেস্ট সেলার ডোপামিন ডিটক্স কঠিন কাজ ও বিক্ষিপ্ত মনকে প্রশিক্ষিত করে যে কোনো কাজকে সহজে বশে আনার কৌশল। বইটির লেখক থিবাউট মিউরিস, ভাষান্তর সাইদুর রহমান, এবং বইটি পড়ছি আমি মুস্তাফিজ। এই বইটি কার জন্য? আপনি কি গুরুত্বপূর্ণ কাজগুলোতে গড়িমসি করেন? আপনি কি মানসিক দিক থেকে অশান্ত অনুভব করেন এবং এর জন্য হাতে থাকা কাজটিতেও লক্ষ্যবিন্দু নির্দিষ্ট রাখতে পারছেন না? আপনার জীবনকে উন্নতির শিখরে প্রতিস্থাপনের ক্ষমতা রাখা কার্যবস্তুগুলোতেও উদ্দীপিত হতে বাধাপ্রাপ্ত হচ্ছেন? যদি এমনটাই হয়, তবে আপনার হয়তো ডোপামিন ডিটক্স প্রয়োজন। ডোপামিন হলো একটি হরমোন এবং ক্যাটেকোলামাইন, যা মানব মস্তিষ্ক ও শরীরে বহু সংখ্যক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান বিশ্বে উন্মত্ততা সর্বস্তরে বিস্তৃত। এই জন্যই লক্ষ্যবিন্দুতে স্থিরতা ধরে রাখা দুষ্প্রাপ্য বস্তুতে রূপান্তরিত হয়ে পড়েছে। আমরা ঠিকমতো জানিও না যে কেন হুটহাট উদ্দীপনা হৃদয়ে ভর করছে, অস্থিরতা আপন সত্তাকে গ্রাস করছে। যখন কাজের কাজ করার সময় আসে, তখন কেন যেন অকাজ করার ভূত আমাদের পেয়ে বসে। নিজেদের লক্ষ্য অর্জনের নিমিত্তে কার্য সাধনের পরিবর্তে আমরা হাঁটতে বেরিয়ে পড়ি, এক মগ কফি নিয়ে বসে যাই, মেইল পড়া শুরু করি, অথবা দলিল দস্তাবেজ গোছানোয় মন দিই। শুধু আসল কাজ ছাড়া বাকি সব কিছুকেই দারুণ ব্যাপার বলে মনে হয়। আমরা প্রতিদিন একই সমীকরণ মেনে চলতে থাকি, আর এসবের জন্য আজীবন দেখে আসা সীমাহীন আকাশ জয়ের স্বপ্ন আমাদের হাত থেকে ছুটে যায়। আমাদের যতটুকু সাধ্য ছিল এবং যতটুকু প্রাপ্য ছিল, তার কোনোটাই আর হাতে ধরা দেয় না, এবং মনের গহীন থেকে ঠিকই আমরা এসব উপলব্ধি করতে পারি। এ কারণে সময়ের সাথে সাথে আমাদের আত্মমর্যাদা লোপ পেতে শুরু করে। সাথে জন্ম নিতে থাকে নৈরাশা, হতাশা, ভয়, উদাসীনতা, ঈর্ষা, এমনকি ক্রোধও। তবে ব্যাপারটা তো এমন হওয়ার কথা ছিল না। যখন আপনি উন্মত্ততাকে দূরে সরানো শিখে যাবেন, তখন উদ্দীপনা এবং অস্থিরতা থেকে আপনি শত ক্রোশ দূরে অবস্থান করতে পারবেন। এর মাধ্যমে সবচেয়ে কঠিন কাজটিও সহজে সম্পন্ন করা সম্ভব হবে। প্রতিনিয়ত এভাবে এগিয়ে যেতে পারলে অচিরেই আপনি আরও বেশি ক্রিয়াশীল এবং একজন সুখী মানুষ হিসেবে আত্মপ্রকাশ ঘটাতে পারবেন। অপ্রয়োজনীয় উন্মত্ততাকে পাশ কাটিয়ে আপন লক্ষ্য অর্জনে দৃষ্টিপাত করার জন্য আপনি প্রস্তুত তো? আরও নির্দিষ্টভাবে বলা যায়, এই বইয়ে উল্লিখিত 48 ঘন্টার ডোপামিন ডিটক্স নিয়ন্ত্রণ কৌশল আপনাকে নিম্নোক্ত বিষয়াবলী শেখাবে। কাজের সময়গুলোতে শান্ত থাকার উদ্দেশ্যে অতিরিক্ত উদ্দীপনা সরিয়ে মূল লক্ষ্যে দৃষ্টিপাতের পাঠ শেখাবে। আপনার সবচেয়ে বড় লক্ষ্য অর্জনে আপনাকে প্রাকৃতিকভাবেই অনুপ্রাণিত করবে এবং আগামীর পথে এগিয়ে নিয়ে যাবে, গড়িমসিবিহীন। অক্রিয়াশীল অর্থাৎ অকেজো কার্যকলাপ এবং উন্মত্ততাকে বাদ দিয়ে আপনার লক্ষ্যবিন্দুতে দৃষ্টিপাত করার ক্ষমতা আরও বাড়িয়ে দেবে। আরও অনেক কিছুই। যদি উপরের কোনো এক পাঠেও আপনার আগ্রহ থেকে থাকে, বইটি পড়া শুরু করে দিন। ব্যক্তিটি আপনি জানেন যে আপনি যদি নির্দিষ্ট একটি কাজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করতে পারেন, তবে তা আপনার পূর্ণ কার্যক্ষমতাকেই বড় পরিসরেই প্রভাবিত করবে। তা হয়তো আপনার পদোন্নতির সম্ভাবনাকে এক কাঠি বাড়িয়েও দিতে পারে, অথবা আপনার মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যেও ভূমিকা রাখতে পারে। তবে কাজটি শুরু করার কোনো ধ্যান ধারণাই আপনার নেই। ভোরে উঠে যেখানে আপনার লক্ষ্যার্জন সমন্বিত কাজে মনোযোগ দেওয়ার কথা, সেখানে আপনি মেইল, শেয়ার বাজার যাচাই অথবা বিরতিহীন ফেসবুক দেখে চলেছেন।
খুব শীঘ্রই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আপনার কাছে সবচেয়ে কম মর্মস্পর্শী কাজ বলে মনে হতে থাকে। আপনি তো শুধু নিজেকে বলেই যাবেন, এটি শেষ কফি, অথবা আর তো মাত্র একটি ভিডিও। কিন্তু আপনি যত বেশি কাজে বিলম্ব করবেন, নতুন করে আবার কাজ শুরু করা তত বেশি কঠিন হয়ে দাঁড়াবে। এভাবে চলতে চলতে আপনার কাজ এবং আপনার মধ্যে একটা অদৃশ্য মানসিক বাঁধ তৈরি হয়, যে বাঁধ পার হওয়া প্রায় অসম্ভবই। আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন? যদি অনুভব করে থাকেন তবে বেশ দারুণভাবেই আপনি বইটি দ্বারা লাভবান হবেন। এই বইটিতে আমরা এমন এক সাধারণ পদ্ধতির সাথে পরিচিত হব, যার মাধ্যমে আপনি মাত্রাতিরিক্ত উন্মত্ততাকে এড়িয়ে যেতে পারবেন এবং দৈনন্দিন জীবনের কাজগুলোকে আরও সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আপনি পদ্ধতিটি আপন করতে প্রস্তুত? প্রথম পর্ব, ডোপামিন এবং এর ভূমিকা। আমরা বিশ্লেষণ করব ডোপামিন কী এবং কিভাবে কাজ করে। এই পর্ব পড়ার পর আপনি বুঝতে পারবেন কেন আপনার মোবাইল ব্যবহারের আসক্তি দিনকে দিন বেড়েই চলেছে, কেনই বা আপনি সোশ্যাল মিডিয়ায় এভাবে আটকে যাচ্ছেন, অথবা কেনই বা একটার পর একটা ভিডিও দেখে যেতে হচ্ছে। দ্বিতীয় পর্ব, প্রধান সমস্যা। আমরা দেখব কেন ডোপামিন বর্তমান সময়ে একটি বড় সমস্যা। এই পর্বে আপনি আবিষ্কার করতে পারবেন কিভাবে আপনার ডোপামিন ট্রান্সমিটার দিনে দুপুরে ছিনতাই হয়ে যাচ্ছে এবং এমন অদৃশ্য ছিনতাই কেনই বা আজকের দিনে বড় একটি সমস্যা। তৃতীয় পর্ব, ডিটক্স এর সুবিধা। ডোপামিন ডিটক্সের ব্যবহারযোগ্যতা সম্বন্ধিত কারণগুলো আমরা পুনরায় মূল্যায়ন করব। আমরা বিভিন্ন ধরনের ডোপামিনের সাথে পরিচিত হব, পাশাপাশি এই সম্বন্ধিত অনেকগুলো প্রচলিত ভ্রান্ত ধারণা নিয়েও আলোচনা করব। চতুর্থ পর্ব, সফল ডিটক্সের 3 ধাপ বিশিষ্ট পদ্ধতি। আমরা বিশ্লেষণ করব কিভাবে আমরা কার্যকরভাবে ডোপামিন ডিটক্সকে বাস্তবায়ন করতে পারি, তাও মাত্র সরল 3টি ধাপের মাধ্যমেই। পঞ্চম পর্ব, কাজ করতে থাকুন এবং এভাবেই ঢিলেমি থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমরা আমাদের পূর্ণ লক্ষ্য আপনাকে কাজে ফেরানোর দিকে রাখব। এই অংশে আপনি শিখতে পারবেন কিভাবে পরিকল্পনা করা উচিত দিনটিকে আরও বেশি সার্থক করার জন্য, এবং সাথে আপনার লক্ষ্যকে মজবুত করার উদ্দেশ্যে আমরা কাজে লেগে পড়ব। এর মাধ্যমে আপনার উন্মত্ততাকেও দূরে সরানো শিখতে পারবেন। সর্বশেষ পর্ব, ডোপামিন নিঃসরণ এড়িয়ে চলা। দীর্ঘ সময়ের জন্য লক্ষ্যবিন্দুতে দৃষ্টি গেঁথে রাখা এবং হাতে থাকা কাজগুলো সঠিকভাবে শেষ করার জন্য আমরা কিছু মাধ্যম এবং কৌশলের মধ্য দিয়ে বেশি পরিমাণে ডোপামিন নিঃসরণ এড়িয়ে যাব। চলুন শুরু করা যাক। করবেন তো? তুই বলিস রেডি বলিস, তাহলে ঠিক আছে। পর্ব 1, ডোপামিন এবং এর ভূমিকা। আপনি সম্ভবত পূর্বেও ডোপামিন সম্পর্কে শুনেছিলেন এবং বলা যায় অন্তত স্পষ্ট ধারণা হলেও আপনার রয়েছে। এই অংশে আমরা সংক্ষেপে ডোপামিনকে সংজ্ঞায়িত এবং বিশ্লেষণ করব ডোপামিনের ভূমিকা সম্পর্কে। বিজ্ঞানের ভাষায় ডোপামিন এক ধরনের নিউরোট্রান্সমিটার যা আপনাকে আশাবাদী করে যৌন মিলন বা সুস্বাদু খাবার খাওয়ার আনন্দ সম্পর্কে। এই ডোপামিনই আমাদের মধ্যে ক্রিয়াশীল হওয়ার আকাঙ্ক্ষাকে জাগিয়ে দেয়। এই আকাঙ্ক্ষা সেই উত্তেজনাপূর্ণ কোনো উপহারের অপেক্ষায় প্রহর গুনতে থাকে। এটি সেই শক্তি যা আপনাকে ক্রিয়াশীল রাখে। যেমনটা বলা হচ্ছিল, এই ডোপামিন খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যবহারযোগ্য নিউরোট্রান্সমিটার যা আমাদের টিকে থাকতে এবং বংশ বিস্তার করতে সহায়তা করে। আরও গুছিয়ে বলতে গেলে এই পদার্থটি আপনার এবং আমার আজকের দুনিয়ায় অবস্থানের প্রধান কারণ। বিপরীতভাবে অনেক মানুষই বিশ্বাস করে ডোপামিন আদতে আনন্দদায়ক কোনো পদার্থই নয়। সাধারণভাবে এই পদার্থ নিঃসৃত হয়েছে মানেই তো এমনটা নয় যে আমরা ব্যাপারটি পছন্দ করেছি অথবা আনন্দিত হয়েছি। এমনকি আপনি যদি খুব কাছ থেকে দেখার চেষ্টা করেন, দেখতে পাবেন খুব শীঘ্রই আপনি কাঙ্ক্ষিত উপহার বা পুরস্কারটি পেয়ে যাচ্ছেন। ঠিক তত তাড়াতাড়ি আপনার শূন্য এবং অসম্পূর্ণ অনুভূত হচ্ছে। আসল সত্যতা হলো, আপনি যে উন্মত্ততার খোঁজে দিন উজাড় করছেন সেই পরিপূর্ণতার অনুভূতি হয়তো আপনি কখনোই পাবেন না। তবুও আমাদের মধ্য থেকে অনেকেই লাগাতার সেই উন্মত্ততার খোঁজ করে চলেছি,
যা আমাদের সামনে এনে দিবে সেই উৎস যা আরও বেশি পরিমাণে ডোপামিন নিঃসৃত করবে। এর মাধ্যমে আমাদের মনে হতে থাকে আমাদের আরও চাই, আমরা এখনও সন্তুষ্ট নই। এবার আমরা যত বেশি উন্মত্ততার খোঁজ করতে থাকি সব কিছু ততই জঘন্য থেকে জঘন্য রূপ ধারণ করে। এবার আপনার জীবনের দিকে তাকান, আপনি ঠিক কোন বস্তুটিতে আসক্ত? আপনার উন্মত্ততার প্রধান উৎস কী? সেসব বস্তুগুলো কি আপনাকে আসলেই খুশি করতে পারে? এই প্রশ্নগুলো সম্পর্কে ভাবতে গেলেই দেখতে পাবেন আপনি উচ্চমাত্রার উন্মত্ততায় ভরা সকল কাজে আসক্ত হতে পারে। ভিডিও গেম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুবে থাকা অথবা মেইল পড়তে থাকা। যখন আপনি এসব কাজে ডুবে থাকেন, অচিরেই আপনার আত্মনিয়ন্ত্রণ হারিয়ে যেতে শুরু করে। আপনি আরও চান, আরও চান। উন্মত্ততার ভরা মুহূর্তগুলো বারংবার আপনার হৃদয় কোঠায় আঘাত হানতে থাকে। আর এগুলো তো আপনাকে পরিপূর্ণভাবে বাস্তব জীবনের সুখ ও স্মৃতি প্রদানও করতে পারে না, সাথে সব কিছুই বেশ ক্ষণস্থায়ীও। তবুও আপনি সেসব করতেই থাকেন, আর সর্বোপরি আপনার আবার ডোপামিনের দরকার অনুভূত হয়, নয় কি? এমন উন্মত্ততায় ভরা জীবনে যে কোনো প্রকার কঠিন কাজ আরও কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ে। অন্ততপক্ষে কর্মসাধনের বেলায়ও তা অসম্ভব প্রায় হয়ে দাঁড়ায়। আর এর ফলস্বরূপ আপনি গড়িমসি করা শুরু করেন। এভাবেই আপনি যে বইটি লেখা শুরু করতে চাচ্ছিলেন সেটি লেখা শুরু করতে করতে ঢিলেমি নিত্যদিনের সঙ্গী হয়ে যায়। পাশাপাশি নতুন সব উদ্যোগ নেওয়া বন্ধ হয়ে যাবে। আপনার হাতে থাকা প্রকল্পগুলো আপনার নিজ হাতেই পেছাতে থাকবে। এক কথায় বলতে গেলে যুগান্তকারী দৃষ্টিকোণের বরাতে ডোপামিন আপনার ক্রিয়ায় উদ্দীপনা প্রদান করে এবং ফলপ্রাপ্তি সহ বংশবিস্তার সাথে টিকে থাকার লড়াইয়ে উৎসাহিত করতে থাকে। এটি ডোপামিনের প্রাথমিক ভূমিকা। দুর্ভাগ্যজনকভাবে আজকের দিনে এই প্রক্রিয়া আমাদের কাছ হতে ছিনিয়ে নেওয়া হচ্ছে, আর এরই ফলশ্রুতিতে নানা ধরনের অনিচ্ছাকৃত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যেসব নিয়ে আমরা পরবর্তী পাঠে আলোচনা করব। কর্মপদক্ষেপ। আপনার আপন কর্মনির্দেশিকা ব্যবহার করুন এবং নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন। আপনি কিসে আসক্ত? আপনার উন্মত্ততার প্রধান উৎস কী? এগুলো কি আসলেই আপনাকে আত্মতৃপ্তি দেয়? পর্ব 2, প্রধান সমস্যা। পূর্বের পাঠে আমরা দেখেছি কিভাবে ডোপামিন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাও আবার যুগান্তকারী বিবর্তনের দৃষ্টিকোণ থেকে। এই অংশে আমরা আলোচনা করব কেন এই নিউরোট্রান্সমিটার ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং আজকের সমাজে কিভাবে আপনি ডোপামিন এর জাল থেকে নিজেকে রক্ষা করবেন। নিউরোট্রান্সমিটার আরও চাই। আপনি ডোপামিনকে এমন এক অণু হিসেবে ভাবতে পারেন যা আপনি আরও বেশি করে চাচ্ছেন। এর কারণ হচ্ছে আপনার পরিবেশ বা ক্রিয়া। যখন আপনার মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত করবে তখন আপনি সহসাই দ্রুত আবারও একই অনুভূতির সাক্ষাৎ পেতে চাইবেন। এমনকি এই স্বক্ষমতাশালী পদ্ধতি আরও বহু আসক্তির ক্ষেত্রেও একইভাবে কাজ করে। এর বদৌলতেই মাদকসেবী এবং মদ্যপরা প্রতিনিয়ত ডোপামিনের নিঃসরণ ঘটিয়ে থাকে। এভাবেই তারা দিনকে দিন এসব উদ্দীপনা সহ্য করার এক অসীম ক্ষমতা অর্জন করে। ফলশ্রুতিতে তাদের আরও বেশি শক্তিশালী এবং আরও বেশি উদ্দীপনা জাগ্রতকারী মাদকের দরকার হয়। যত যাই হোক, আসক্তি যে শুধু মাদক অথবা মদেই সীমাবদ্ধ তাও কিন্তু নয়। সত্যত হলো আরও অনেক কাজই আসক্তিময় হতে পারে। উদাহরণস্বরূপ জুয়া, যৌনাচার, বাজার, ভাবনা, ভিডিও গেমস, শরীরচর্চা চরম মাত্রায় কাজ। আপনি কোনটিতে আছেন? আপনি বর্তমানে কোনটিতে আসক্ত? যদি এমন কোনো কাজ থাকে যা করাবিহীন আপনি আপনার দিনটিকে শেষ করতে পারেন না, তবে তাতে আপনি একটু হলেও আসক্ত। সৌভাগ্যজনকভাবে আমরা সামনেই দেখব কোন কোন উপায়ে প্রতিদিনের এমন উদ্দীপনাময় কাজগুলোকে সীমাবদ্ধ করা যায় এবং অতিরিক্ত উদ্দীপনাময় দিবা আকাঙ্ক্ষার কাজগুলোকে কমিয়ে আনার মাধ্যমে প্রাকৃতিকভাবেই আমরা আমাদের লক্ষ্য এবং ক্রিয়াশীলতাকে কিভাবে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি। এখন দেখা যাক কিভাবে আজকের পৃথিবীতে আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয়টি দেখা যাক কিভাবেই বা আপনি কোনো নির্দিষ্ট কাজের মাধ্যমে পুনরায় আত্মনিয়ন্ত্রণ অর্জন করতে পারবেন। কর্মপদক্ষেপ। আপনার আপন কার্য নির্দেশিকা ব্যবহার করুন। পূর্বের এমন একটি পরিস্থিতির কথা লিখুন যখন কোনো নির্দিষ্ট কাজ কোনোভাবেই বন্ধ করতে পারছিলেন না। এমন কোনো কাজ ছিল কি যা করা ছাড়া একটি পুরো দিন কাটাতে পারতেনই না? এটিও লিখে রাখুন। আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটার ছিনতাই হচ্ছে। আপনার লক্ষ্যবিন্দু একটি দুষ্প্রাপ্য সম্পদ।
আর এজন্যই বিপণন ব্যবসায়ীরা শত কোটি ডলার শুধু আপনার মনোযোগ আকর্ষণের জন্য ব্যয় করে চলেছে। আপনাকে আটকে রাখতে কত শত মোবাইল অ্যাপস যে সাজিয়ে রাখা হয়েছে। ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভালোভাবেই জানে আপনি যত বেশি সময় এসবে ব্যয় করবেন, বিজ্ঞাপনের মাধ্যমে তারা তত বেশি অর্থ কামিয়ে যাবে। সম্ভবত তাদের সাম্প্রতিককালের সবচেয়ে বড় যুগান্তকারী আবিষ্কারটি হচ্ছে নোটিফিকেশন। আপনি কি বলতে পারবেন ঠিক কতবার কোনো একটি অ্যাপসে শুধুমাত্র নোটিফিকেশনের লাল চিহ্নটি দেখতে ঢুকেছেন? অজান্তেই কতটা সময় নষ্ট করে ফেলেছেন জানেন? তা যদি বছরে 100 ঘন্টারও বেশি হয়, আমি অবাক হব না। এবং ধন্যবাদ সেসব যুগান্তকারী অত্যাধুনিক গাণিতিক যুক্তি বা অ্যালগোরিদমের, যেসবের উপর ভর করে প্রতিষ্ঠানগুলো আমাদের দারুণভাবে আটকে রেখেছে। একটি বইয়ের দোকানের সুপারিশ তালিকা থেকেও অ্যামাজন এর বইয়ের তালিকা আরও বেশি নির্ভুল এবং বিস্তৃত, যা বইয়ের দোকান কখনোই তৈরি করতে পারবে না। একইভাবে ইউটিউবের সুপারিশ তালিকাও দারুণভাবে গোছানো। আর ফেসবুকের গ্রাহক অনুসন্ধান তো আরও বেশি মুগ্ধকর। একটি জ্বলন্ত উদাহরণ হিসেবে নিম্নের পরীক্ষাটি করে দেখতে পারেন। আপনার ফেসবুকের ওয়ালে যান, এবার সুপারিশ অংশে থাকা কিছু একই বিষয়ের ভিডিও পরপর দেখতে থাকুন। এবার যাচাই করুন কি হয়। কোনো একদিন আমি বাস্কেটবল খেলার একটি ভিডিও দেখেছিলাম। এর পরপরই আমি এমন সব সুপারিশ তালিকা পেতে লাগলাম যেন আর একটি ভিডিও তো দেখাই যায়, এবং আমিও দেখে ফেললাম। এরপর আমি আরও একটি ভিডিও দেখা শুরু করলাম এবং এভাবে চলতেই থাকলো। এখন এসব বাস্তব বুদ্ধিসম্পন্ন গাণিতিক যুক্তি অ্যালগোরিদম তৈরির কিছু সুবিধাও আছে, আবার অসুবিধাও আছে। এর একটি বড় সুবিধা হলো এটি সেসব ভিডিওগুলোকেই আপনার সামনে উপস্থিত করবে যেগুলো আপনি আসলেই চাচ্ছেন। আর এর সবচেয়ে বড় অসুবিধা হলো সেই ফাঁদেই আপনাকে আটকে দেবে, যে ফাঁদ আদি অনন্ত চলমান। একটি ভিডিও দেখুন, শেষ করুন, আবার দেখা শুরু করুন। এক মুহূর্তের জন্য তথ্য আহরণ এবং প্রিয় মানুষের সাথে যোগাযোগের মাধ্যমটি আপনাকে নিয়ন্ত্রণ শুরু করবে। এভাবেই এসব আপনার লক্ষ্যবিন্দু ছিনিয়ে নিয়ে যায় এবং আপনাকে অক্রিয়াশীল একজন মানুষে পরিণত করে ফেলে। ফলশ্রুতিতে দেখা যায় অস্থিরতা। সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব বার্তা বা নোটিফিকেশন দারুণ একটি উদাহরণ আপনার মস্তিষ্কের ধারাবাহিক কার্যধারাকে ছিনিয়ে নেয়ার। যখনই আপনি কোনো অ্যাপস থেকে আসা বার্তা দেখতে পান, আপনার অবচেতন মন কোনো না কোনো পুরস্কারে পুরস্কৃত হওয়ার আশায় উতলা হয়ে তা যাচাই করতে উড়ে যায়। আর এই উড়ো মনেই নিঃসৃত হয়ে যায় আপনার মস্তিষ্কে থাকা ডোপামিন। যদিও এসব আপনাকে সুখী করতে পারে না, অন্ততপক্ষে দীর্ঘ সময়ের জন্য তো নয়। মনে রাখবেন, ডোপামিন মোটেও কোনো আনন্দদায়ক পদার্থ নয়। এটি একটি নিউরোট্রান্সমিটার যা কখনোই সক্রিয় হয়ে যায় যখন আপনি সম্ভাব্য কোনো আনন্দধারায় ভেসে যেতে উতলা হয়ে পড়েন, এবং এই সম্ভাব্য আনন্দের আনন্দ সাময়িকই। নিচে আরও কিছু মাধ্যমের কথা উল্লেখ করা হলো যার মাধ্যমে আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটার ছিনতাই হতে পারে। যখনই আপনি আপনার মেইল চেক করতে বসে যান, আপনি জেনে হোক আর না জেনে হোক প্রত্যাশা ঠিকই করেন কোনো এক মেইলে অন্তত পুরস্কার বা কোনো সম্মানই থাকুক। এবার এটি হতে পারে কোনো বন্ধুর বার্তা বা দারুণ কোনো খবর। যখনই আপনি পরিসংখ্যান দেখেন, এটি হতে পারে কোনো বিনিয়োগ বিচিত্রা অথবা নিজের ওয়েবসাইটের দর্শক সংখ্যা। আপনি সহসাই এমন সংখ্যাই আশা করেন যা আপনাকে উৎসাহিত করবে, আর অনিশ্চয়তা তো মানুষকে আরও বেশি উৎসাহিত করে তোলে। যখনই আপনি ইউটিউব দেখতে থাকেন, আপনি আশা করেন কোনো দারুণ এবং উদ্দীপনাময় ভিডিও আপনার চোখের সামনে এসে উপস্থিত হবে। যখনই আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পদচারণা করবেন, যেমনটা ফেসবুক, টুইটার অথবা ইনস্টাগ্রাম, সব জায়গায় আপনি আশা করতে থাকেন লাইক, কমেন্টস সহ আরও কত কিছু। এমনকি বন্ধুবান্ধব থেকে বার্তা বা মজাদার কোনো ভিডিও অবধি সবই আশার খোরাক। যখন আপনি উপরের কোনো একটি কাজের সাথেও সম্পৃক্ত থাকছেন, তখন ঝুঁকিতে শুধু আর অতি উচ্চ উদ্দীপনাতে সীমাবদ্ধ নেই, তা বরং আপনাকে হতবিহ্বল করে তুলেছে। ফলস্বরূপ আপনি আপনার লক্ষ্যবিন্দুতে দৃষ্টিপাতের ক্ষমতাই হারিয়ে ফেলেছেন। যারাই সফলতা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকতে পেরেছে, তারা খুব অল্প দিনেই বুঝতে সক্ষম হয়ে গিয়েছে যে এসব কতটা সময় চুরি করে এবং জীবনের মূল লক্ষ্য অর্জনে বাধা দেয়। আপনার কি খবর? আপনি কিভাবে আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটারকে ছিনিয়ে নিতে দিচ্ছেন? খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা। একসময় খাবারের খোঁজে শিকার করতে বের হওয়া আমাদের ক্রিয়াশীল জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি ছিল। ক্ষুধা,
পাশাপাশি সেই খাবারকে দারুণ আকাঙ্ক্ষার বস্তু মেনে পুরস্কার হিসেবে গ্রহণ করা আমাদের জীবনের কার্যাবলীর অন্যতম নিয়ন্ত্রক। এবং যেসব খাবার আমাদের কল্পনাপ্রবণ আনন্দ প্রদান করে সেগুলো সবই উচ্চমাত্রায় পুষ্টিকর, সুস্বাদু এবং প্রায়শই চিনিযুক্ত। অধ্যাপক সুসানে ক্লজের মতে মিষ্টির প্রতি আমাদের লালসা সহজাত প্রবৃত্তি। চিনি আমাদের মস্তিষ্কের ডোপামিনকে নিঃসৃত করে এবং এর মাধ্যমে আমরা ভালো অনুভব করি। তিনি লিখেছিলেন, গবেষণা এসেছে চিনি এবং চর্বি দুই মস্তিষ্কের পুরস্কৃত হওয়া উদ্দীপনাকে জাগ্রত করে তোলে। এজন্যই ব্যাপারটি মোটেও অবাক করার মতো নয় যে কেন আমরা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় চিনি এবং চর্বি জাতীয় খাবার রাখি। সে যাই হোক, বর্তমান দিনে আমরা অধিকাংশই নানান ধরনের ভিন্ন ভিন্ন পরিবেশে বাস করি। যদিও আমাদের এখনও আহারের প্রয়োজন পড়ে, তবে সে তাগিদ অন্ততপক্ষে আমাদের পূর্বপুরুষের জঙ্গলে বের হয়ে যাওয়ার মতো অতটাও জোরালো নয়। আমাদের শুধু বাসার পাশের দোকানটিতে পা রাখলে হয়, যা প্রয়োজন তারই আয়োজন। সেই প্রাচীনকালের মতো উদ্যম প্রয়াস চালানোর কোনো প্রয়োজনই পড়ে না। আমাদের অনেকের কাছেই প্রয়োজন মাফিক খাবার রয়েছে, তবুও আমাদের জৈবিক সমীকরণ এখনও পূর্বের মতোই উতলা হয়ে পড়ে। এখনও সমৃদ্ধ সব খাবার দাবার দেখলে আমরা আত্মহারা হয়ে যাই। এখান থেকেই খাদ্য শিল্পের সূচনা। এই শিল্পে বিপণন ব্যবসায়ীরা শত কোটি ডলার শুধু আমাদের উৎসাহিত করার জন্যই ব্যয় করে চলেছে, অন্ততপক্ষে যাতে আমরা তাদের পণ্য ক্রয় করি। তারা আবিষ্কার করেছে সকল খাবারের সাথে চিনি যোগ করার মাধ্যমে শুধু স্বাদই বৃদ্ধি পাচ্ছে না, বরং খাবারের প্রতি আমাদের আকর্ষণও সমান তালে বাড়ছে। এ কারণে যদি আপনি যে কোনো পণ্যের প্রস্তুত প্রণালীর দিকে দৃষ্টিপাত করেন, দেখবেন প্রায় সকল কিছুতেই চিনি খুঁজে পাবেন। যাই হোক, আমার উল্লেখ করা প্রয়োজন চিনি ঠিক কতটুকু আসক্তির উৎস, এই ব্যাপারে বেশ বিতর্ক রয়েছে। কিছু অনলাইন প্রবন্ধ দেখতে পাবেন যে তারা উল্লেখ করেছে এটা কোকেনের মতোই আসক্তিকর, তবে আদতে ব্যাপারটা এমন নয়। অধ্যাপক রবার্ট লাস্টিং, শিশু বিভাগ, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বলেন, চিনি আসক্তিকর, তা ঠিক আছে, তবে তা সর্বোচ্চ তামাকের মতোই হবে, কোনোভাবেই ড্রাগসের মতো হবে না। ডাক্তার জিয়াউদ্দিন, মনোরোগ বিশেষজ্ঞ, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় লেখেন, মস্তিষ্কের যে অংশটি পুরস্কারের আশায় উতলা হয়ে থাকে ঠিক সেই অংশটি খাদ্য গ্রহণ করে এবং মাদক গ্রহণের সময় একই প্রক্রিয়ায় সক্রিয় থাকে। তবে চিনির কাজ তো দূরে থাক, মাদকই এর প্রক্রিয়া দখল করে বসে থাকে। অধিকন্তু ইমেরিটাস অধ্যাপক টম স্যান্ডার্স, পুষ্টি ও খাদ্যাভ্যাস বিভাগ, কিংস কলেজ লন্ডন লিখেন, চিনিকে এভাবে মাদকের সাথে তুলনা করা বোকামি বই কিছু নয়। তিনি আরও বলেন, যদিও এটি সত্য যে চিনির প্রতি ভালো লাগা এক ধরনের অভ্যাসকে গড়ে তোলে, তবে তা কোনোভাবেই কোকেইন বা আফিমের সমপর্যায়ের আসক্তি নয়। চিনি খাওয়া বন্ধ করলে মাদক সেবন বন্ধের মতো লক্ষণ দেখা যায় না। উপসংহারে বলতেই হয়, মানবজাতির মধ্যে প্রাকৃতিকভাবেই চিনি এবং চর্বির প্রতি আলাদা লালসা বেশ স্বাভাবিকই। যদিও আমরা এসবের প্রতি আসক্ত নই, তবুও আমাদের নিজেদের স্বার্থেই এসবের প্রতি নির্ভরশীলতা কমানো উচিত, বিশেষ করে চিনির জন্য তো অবশ্যই। ডোপামিন এবং বিরতিহীন উন্মত্ততা আপনার দীর্ঘমেয়াদী চিন্তা করার ক্ষমতাকে নষ্ট করে দিতে পারে। গবেষণায় দেখা যায়, যারা দীর্ঘতম সফলতার ভবিষ্যদ্বাণী করতে পারে তারা মূলত দীর্ঘস্থায়ীভাবে চিন্তা করতে সক্ষম। যেসব মানুষ লাগাতার সেদিকেই দৃষ্টিপাত করে, সেদিকে সে ভবিষ্যতে পৌঁছতে চায়, তারাই সবথেকে ভালো সিদ্ধান্তকারী। তাদের ঝোঁক থাকে অন্যদের তুলনায় বেশি স্বাস্থ্যকর খাবার গ্রহণের, কর্মক্ষেত্রে আরও বেশি ক্রিয়াশীল হওয়ার এবং আরও বেশি অর্থ বিনিয়োগ করে রাখার। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর এডওয়ার্ড সাফল্য নিয়ে বড় পরিসরে গবেষণা করেছেন। সেই সম্পর্কে তিনি তার বক্তব্য তুলে ধরেন, অর্থনৈতিক এবং ব্যক্তিগত সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক হচ্ছে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ। তার উল্লেখিত বক্তব্যের দীর্ঘমেয়াদী বলতে বুঝিয়েছেন আগামী বছরগুলোর কথা মাথায় রেখে আজকের সিদ্ধান্তটি নেয়ার ক্ষমতা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজকের দিনে এসে দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোয় দৃষ্টিপাত করা মোটেও সহজ কীর্তি নয়। বহিরাগত অনেক শক্তি আমাদের স্বল্পমেয়াদী ভাবনার দিকে ঠেলে দেয় এবং আমাদের উৎসাহ দিতে থাকে সেসব মুহূর্তের প্রতিক্রিয়া দেখানোর জন্য, যেসব আমাদের পরিতৃপ্ত করে। যখন আমরা ঠিকই জানি আমাদের কি করা উচিত, তবুও আমরা তা করতে গেলে ব্যর্থ হই। উদাহরণস্বরূপ, আমরা জানি আমাদের স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা উচিত, কিন্তু দিন শেষে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ঠিকই মিষ্টি অথবা চিনিযুক্ত পানীয় সহ অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলি।
আমরা এও বুঝি যে আমাদের পড়াশোনা করা উচিত, তবুও আমরা গড়িমসি করে আরেকটা নাটক দেখতে বসে যাই। শরীরচর্চার সুবিধাগুলো আমরা ঠিকই দেখি, তবে আমাদের কাছে সেই এক কোণায় বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুর সাথে গল্প করতেই বেশি ভালো লাগে। আমি বিশ্বাস করি এই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেট দুই আমাদের দীর্ঘমেয়াদী ভাবনার অক্ষমতায় এবং দৃঢ়চিত্তে সামনে থাকা কাজে লক্ষ্যপাত করতে না পারার জন্য দায়ী। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জবস যে কাজটি করে গিয়েছেন তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। তিনি তার সন্তানদেরকে মোবাইল অথবা ট্যাবলেট ব্যবহারে নিষেধ করেছিলেন, যেখানে তার ব্যবসাই ছিল লক্ষ লক্ষ গ্রাহকের কাছে এমন প্রযুক্তি বিক্রয় করা। কোটিপতি বিনিয়োগকারী এবং ফেসবুকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা চামাত পালিজাপিটিয়া যুক্তি তোলেন, দীর্ঘমেয়াদী কার্যক্রমে আমাদের লক্ষ্য ফিরিয়ে আনার জন্য আমাদের আপন সত্তার সাথে যোগসূত্র স্থাপন করতে হবে। এর শুরু মোবাইল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপস সরিয়ে ফেলার মাধ্যমেই করা সম্ভব। এসব অ্যাপস সম্পর্কে তার আপন ভাষ্য হচ্ছে, দ্রুত প্রতিক্রিয়ার জন্য মস্তিষ্ককে পুনরায় আপন সত্তার সাথে স্থাপন করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পছন্দের তালিকা, মন্তব্য অথবা যথাশীঘ্রই উত্তর পাওয়া সহ প্রতিনিয়ত প্রতিক্রিয়া পাওয়ার মাধ্যমে আমরা নিজেদের আত্মনিয়ন্ত্রণ হারিয়ে সবকিছুতেই দ্রুত ফলাফল আশা করা শুরু করি, এবং এমন অনুভূতির জন্যই আমরা সেই দ্রুত ধ্বনি হনমূলক বিজ্ঞাপনগুলো দেখলে উদ্যমী হয়ে পড়ি আর এসব রঙাচঙা বিজ্ঞাপনের পক্ষ ধরে আপন যুক্তিতর্ক দাঁড় করিয়ে দিই। আমরা তো শুধু সবথেকে ধনী ব্যক্তি এবং সবথেকে সফল ইউটিউবারের কথাই শুনেছি, তার কথা তো শুনিনি যে ব্যর্থ ছিল। আমরা যত বেশি উন্মত্ততায় ফেটে পড়ি ততক্ষণ সময়ের জন্য আমাদের লক্ষ্যবিন্দু স্পষ্ট হয়, তা আবার আমাদের মূল লক্ষ্যের 12টা বাজিয়ে হারিয়েও যায়। এসব উন্মত্ততা আমাদের মস্তিষ্কে চাপ সৃষ্টির মাধ্যমে অস্বাভাবিক মানসিক ভিত্তি স্থাপন করে, যেমন সফলতাকে আরও দ্রুত এবং সহজে আসা উচিত, অথবা ওজন কমানোর জন্য বা অর্থ আয়ের জন্য তো আমাদের অত কঠিন পরিশ্রমের প্রয়োজনই নেই। সর্বশেষে এমন ভ্রম ধারণা আমাদের বাস্তবিক দূরদর্শিতা এবং সময়ের দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। হয়তো এটা ঠিক, দিনে দুপুরে সফলতা পাওয়া মানুষদের দেখে হিংসে হতে পারে, বিখ্যাত ইউটিউবারের প্রতি আমাদের ঘৃণাও জন্মাতে পারে। এমনকি এর থেকেও খারাপ ব্যাপার হলো, এসব আমাদেরকে অযোগ্য অনুভব করায়। এসব আমাদের নিয়ে যেতে পারে আমরা যথেষ্ট ভালো নই, যথেষ্ট বুদ্ধিমান নই অথবা যথেষ্ট শৃঙ্খল নই এমন ভাবনায়। সুতরাং মাথায় ঘুরতে থাকে এইসব অপ্রাপ্তি মেটাতে আমাদের আরও তাড়াহুড়ো করতে হবে। মাথায় প্রতিনিয়ত চলতেই থাকে এই বুঝি সুযোগটা হারিয়ে ফেলব। মনে পোক্তভাবে বাসা বাঁধতে থাকে আমাদের সেই রহস্যটি খুঁজে বের করতেই হবে যা আমাদের সফল হতে সাহায্য করবে। আর এমন উদ্ভট প্রতিযোগিতায় আমরা সেই গুরুত্বপূর্ণ এবং সবথেকে মূল্যবান বস্তুর কথা ভুলেই যাই, ধৈর্য। না, সারাদিন ধরে বসে বসে প্রেরণাদায়ক ভিডিও দেখা আপনাকে সাহায্য করবে না, তবে দৈনন্দিন জীবনে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া একটা দীর্ঘ সফলতার যাত্রায় এগিয়ে দিয়ে আসবে। আপনাকে শুধু সামনে থাকা কাজটির ব্যাপারে শান্ত থাকতে হবে এবং লক্ষ্যবিন্দুর দিকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে হবে। লক্ষ্যের ব্যাপারে দীর্ঘ যাত্রা এবং ব্যক্তিগত অথবা পেশাদারী জীবনে সফলতার জন্য আসল ব্যাপারটি হচ্ছে আপনাকে অবশ্যই মনোযোগের ব্যাপারে আত্মনিয়ন্ত্রণ অর্জন করতে হবে এবং লক্ষ্যের দিকে দীর্ঘমেয়াদী সংযোগ স্থাপন করতে হবে। এর জন্য আপনার উচিত উচ্চমাত্রার উন্মত্ততায় জড়িত সকল কার্যক্রম থেকে দূরে থাকা। দীর্ঘমেয়াদী ভাবনার দারুণ একটি উদাহরণ নিম্নে দেওয়া হলো। অ্যামাজন পৃথিবীর তৃতীয় বৃহত্তম প্রতিষ্ঠান। এটির প্রতিষ্ঠা হয় 1994 সালে, তবে এর প্রথম মুনাফার দর্শনের জন্য একে 2003 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সে বছর তাদের নিট মুনাফা ছিল $35 মিলিয়ন, যেখানে পূর্বের বছরেও ক্ষতি লিপিবদ্ধ হয় $149 মিলিয়ন। এখন কথা হচ্ছে, এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস চাইলেই হয়তো অনেক আগে থেকেই মুনাফা অর্জন শুরু করতে পারতেন। পরিবর্তে তিনি সিদ্ধান্ত নেন পুনরায় বিনিয়োগের এবং তার ব্যবসাকে গড়ে তুলতে চেয়েছেন শক্তিশালী এক ভিত্তির উপর। তার মূল লক্ষ্য হয়তো ছিল দশকের পর দশক অ্যামাজনের টিকে থাকা নিশ্চিত করা। আপনার ব্যক্তিগত এবং পেশাদারী জীবনে তিনি হতে পারেন অনুপ্রেরণার খোরাক। প্রথমে সফলতার ভিত্তিটাই নয়তো প্রস্তুত করুন,
অন্ততপক্ষে একটি একটি ইট গাঁথার মাধ্যমে হলেও। সেগুলোকে এতটা শক্তিশালী করেই গড়ে তুলুন যাতে প্রথম বাধা বা প্রথম ধাক্কাতেই তা ভেঙে না পড়ে। মনে রাখবেন, আপনার লক্ষ্য অর্জনের রহস্যই হচ্ছে দীর্ঘমেয়াদী ভাবনা বজায় রাখা। তবে তা আজকালই গড়ে উঠবে না। আপনাকে অবশ্যই ধৈর্য এবং ধারাবাহিকতার শিল্প বীজ রোপণ করতে হবে। এর জন্য সেসব উন্মত্ততাময় লক্ষ্য বিমুখ কার্যাবলী এড়িয়ে চলুন যা আপনাকে অস্থির করে তোলে। সেসব বাহ্যিক উন্মত্ততাও দূর করুন যেগুলো আপনার দীর্ঘমেয়াদী ভাবনার পথে বাধা হয়ে দাঁড়ায়। তারপর আপনি হয়তো আগামী বছরগুলোতে ঠিক যেখানে পৌঁছাতে চান সেখানে পৌঁছানোর সম্ভাবনা আরও দারুণভাবে কয়েক গুণ বেড়ে যাবে। শেষ কথা, আজকের সমাজ এমনভাবে সাজানো হয়েছে যে বিভিন্ন দিক থেকে আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটার যেন ছিনতাই করে নেওয়া যায়। দুর্ভাগ্যজনকভাবে এটি আপনার ভালোর জন্য মোটেও সাজানো হয়নি। এসব সাজানো হয়েছে নির্বিঘ্নভাবে এবং কার্যকরভাবে আপনার পকেট খালি করার জন্য। যাই হোক, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নাটকীয়ভাবে এসব আপনার লক্ষ্যে দৃষ্টিপাতের ক্ষমতা কমিয়ে দেয়, অস্থিরতা বাড়িয়ে দেয় এবং আপনার সম্পর্কে আপনার সত্তায় খারাপ মনোভাব রেখে যায়। যেসব ব্যাপার আপনার আপন জীবনে এবং আশেপাশের মানুষের মধ্যে ইতিবাচকতা রেখে দিতে পারত, এই অতি উন্মত্ততার জন্য সেসব ব্যাপারও কঠিন থেকে কঠিনতর হয়ে দাঁড়ায়। কর্ম পদক্ষেপ। আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন। এরপর তৎপরতার সাথে নিজের কাজগুলো বিশেষ গুরুত্বের সাথে যথাশীঘ্রই সম্ভব শেষ করুন। আমার মনোযোগ ছিনতাই হয় যখন আপনি অতি উন্মত্ততায় ভাসতে থাকেন। এখানে যখন গড়িমসি করার অনেকগুলো কারণই রয়েছে, সবথেকে গুরুত্বপূর্ণ কারণটি হলো আমরা প্রায়শই অতি উন্মত্ততাকে উপেক্ষা করে চলে যাই। যখন আপনি শান্ত থাকবেন এবং লক্ষ্যে অটল থেকে আসল কাজ করায় মনোনিবেশ করবেন, তখন তা তুলনামূলক সহজ হয়ে দাঁড়াবে। সামনে থাকা লক্ষ্যের পথে উন্নতির সাথে এগিয়ে যাওয়া আপনাকে হয়তো আরও বেশি উদ্দীপ্ত করে তুলতে পারে। তবে যাই হোক, আপনি যখন শান্ত এবং লক্ষ্য অভিমুখে যাত্রা করতে পারেন না, সমস্যা ঠিক তখনই দানা বাঁধতে থাকে। যা করা প্রয়োজন তা করার পরিবর্তে আপনি সারাটা দিন এ কাজ হতে ও কাজে লাফাতে থাকেন। তখন আপনার অবস্থা হয়ে যায় বৃত্তাকার পাইপে আটকে পড়া ইঁদুরের মতন। ইঁদুরটি যেভাবে বের হওয়ার পথ খুঁজে পায় না, আপনিও আপনার কাজ শেষ করার পথ খুঁজে পান না। তবুও আপনি প্রতিনিয়ত মেইল পড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচরণ অথবা ইউটিউবে একটার পর একটা শিক্ষামূলক ভিডিও দেখে আসল লক্ষ্য এবং সময়কে গলা টিপে মারছেন। প্রায়শই এর লক্ষ্যর সময় নষ্ট করার প্রথম শুরুটা প্রভাতের কিরণের সাথে সাথেই হয়, যখন আপনি আপনার মোবাইলটি হাতে তুলে নিচ্ছেন। এরপর লাগাতার মেইল ঘাঁটতেই থাকছেন। শুধু এতটুকু ঘেটেই তো শেষ নয়, এরপর আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র কিছু সময় ঘুরে আসার। ইতিমধ্যেই মেইল, বিজ্ঞপ্তি এবং প্রতিক্রিয়া আপনার অভ্যন্তরীণ কার্যপ্রণালীকে উত্তেজিত করে ফেলেছে। সংক্ষেপে, আপনি অতি উন্মত্ততার শিকার। এখন তো আপনি আপনার আপন উন্মত্ততার ঔষধ পেয়ে গিয়েছেন, তো আপনি কাজ করতে পারবেন, ঠিক তো? কিন্তু তখন কি হয়? যখন আপনি গুরুত্বপূর্ণ কোনো প্রকল্প নিয়ে আপনার টেবিলে বসে পড়েন, ব্যাপারটা কি তখন সহজ হয়ে যায়, নাকি তখন কাজ ছাড়া বাকি সব কিছু করার মনোভাব জাগ্রত হয়? সম্ভবত আপনি নিজেকেই বলে বসেন, কাজটা তো পরেও করা যাবে, বা আরেক কাপ কফি খাওয়ার জন্য মাথা ধরে গেছে। এও তো হতে পারে তখনই আপনার মনে হলো, আরে আমার তো এই মেইলটির উত্তর দিতে হবে। আপনার তখন মনে হবে আপনার কাজ অপেক্ষা করতেই পারে। ফলশ্রুতিতে আপনিও সেই বৃত্তাকার পাইপেই আটকে যান, ইঁদুরের মতো। আরেকটু এগুতেই বের হওয়ার রাস্তা পেয়ে যাব ভেবে উন্মত্ততার পুরো শরীর উত্তেজিত হয়ে পড়ে। এই ব্যাপারটি ঘন্টার পর ঘন্টা আপন মনে অবস্থান করতে পারে, এমনকি দিনকে দিন ধরেও। উপরের প্রেক্ষাপটে আপনাকে মেলাতে পারছেন তো? অতি উন্মত্ততার সমস্যা। যখন আপনি এমন সব কাজের সাথে যুক্ত হতে থাকবেন যেগুলো অতি উচ্চমাত্রার উন্মত্ততা, আপনার মস্তিষ্ক তখন আরও বেশি বেশি সেসব কাজের পুনরাবৃত্তি ঘটাতে চাইবে। আপনার উন্মত্ততার ধাপ যত বাড়তে থাকবে, আপনার দৈনন্দিন কার্যক্রম তত বেশি নীরস এবং অপার্থিব বলে মনে হবে। তখন আপনি নিজেকেই জিজ্ঞেস করতে থাকবেন, কেন আমি বই লেখা, প্রবন্ধ পড়া বা বাজার ব্যবস্থাপনায় সময় দিতে থাকব, যেখানে আমি আরও সব মজাদার এবং আত্মতুষ্টিদায়ক কাজগুলো করে নিতে পারছি।
বর্তমান উচ্চমাত্রার উন্মত্ততা এবং কঠিন কাজগুলো করার নিম্ন পর্যায়ের উন্মত্ততার পার্থক্যই হচ্ছে আপনার গড়িমসি মনোভাব। এই চিত্ররূপটি হলো, মনে করুন আপনি তরঙ্গ দৈর্ঘ্য একটি উদ্দীপনার মধ্যে আছেন এবং সেই তরঙ্গ দৈর্ঘ্যটি আপনার মূল কাজ থেকে পুরোপুরি ভিন্ন। তাহলে সেই উন্মত্ততা আপনার কোন কাজের? যেহেতু আমি একজন লেখক, আমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই লেখালেখি করা। কিন্তু যখনই আমি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে যাই, ইউটিউব ঘাঁটতে থাকি অথবা আমার বই বিক্রি সংখ্যার দিকে দৃষ্টিপাত করি, তখন আমি আমাকে সেই ঘূর্ণির মধ্যে আবিষ্কার করি, যেখান হতে পালানো যেন অসম্ভব। আমার এই সুখের উন্মত্ততা যত বাড়তে থাকে, লেখালেখি আমার জন্য তত কম গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিনতর কাজ হিসেবে ধরা দেয়। এখন মূল প্রশ্ন হলো, আমরা এই ব্যাপারে কি করতে পারি? কীভাবেই বা ক্ষুদ্র উন্মত্ততায় পৌঁছানো যায়, যেখান হতে আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আরও বেশি আনন্দদায়ক এবং উদ্দীপনাময় হবে? পরবর্তী অংশে আমরা এটি আলোচনা করতে যাচ্ছি। কর্মপদক্ষেপ। আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন। আপনার উন্মত্ততার একটি নির্দিষ্ট গঠন লিখে ফেলুন, যা আপনাকে প্রায়শই অতি উন্মত্ততার দিকে ঠেলে দেয়। যেমন হতে পারে ফেসবুক, ভিডিও দেখা অথবা পূর্বের মেইল এবং খবর পড়তে থাকা। উন্মত্ততার ফাঁদ। আপনি যত শীঘ্রই অতি উন্মত্ততার পর্যায়ে প্রবেশ করবেন, আপনার মস্তিষ্ক তখন আপনাকে কৌশলে বোঝাতে চেষ্টা করবে যে এই মোহ ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এর বদলে আপনার মস্তিষ্ক আপনাকে উৎসাহিত করবে সেই উন্মত্ততাকে আলিঙ্গন করে অতি উচ্চমাত্রার উন্মত্ততায় ডুবে যেতে। মোটের উপর আমাদের সবারই তো জীবনকে উপভোগ করতে হবে, নাকি? এই অংশে আমরা এমন 4টি কৌশল সম্পর্কে জানব, যেসব কৌশল আপনার মন আপনাকে আরও বেশি উন্মত্ততায় আটকে রাখতে ব্যবহার করে। কৌশল 1, কাজে ফিরে যাওয়া সহজ। প্রথম যে কৌশলটি আপনার মন কাজে লাগায় সেটি হলো এমন ভান করা যেন কাজে ফিরে যাওয়া খুবই সহজ। ব্যাপারটা এমনভাবে আপনাকে উপলব্ধি করানো হয় যে আপনি যখনই কাজ শুরু করতে চাইবেন তখনই তা শুরু করতে পারবেন। আপনার কর্মের চাবিকাঠি যেন আপনারই হাতে। তবে এটি আর মোটেও সত্য নয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আপনি ঘন্টার পর ঘন্টা কাজে ফিরে যেতেই পারছেন না। আপনাকে তখন হয়তো দেখা যাবে সবথেকে গুরুত্বপূর্ণ কাজটিও আগামীকাল অবধি স্থগিত রাখছেন। আসল কথা হলো, আপনি যদি একবার অতি উন্মত্ততায় ভেসে যান, তখন আপনি নিজেই খুঁজে পাবেন পুনরায় কাজে ফিরে যাওয়া কতটা কঠিন। আমি গুনেও শেষ করতে পারবো না যে ঠিক কতবার আমি আমাকে বলেছি আমি একটু পরই লেখা শুরু করব। এমনটা কখনোই হয় না। অতএব যদি আপনি এখনও ভাবছেন যে আপনি সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে আছেন এবং যখনই চাইবেন তখনই শুরু করতে পারবেন, তবে আরেকবার ভাবুন। আপনি এটি পরেও করতে পারবেন। আপনার মন অন্য আরেকটি কৌশল খাটায়। এভাবে আপনি আপনার কাজটি পরেও শুরু করতে পারবেন। এই কৌশলে আপনাকে উপলব্ধি করানো হয় যে এখনও বিকেলের পুরো সময়টাই বাকি, অথবা এই কাজ তো কালও করা যাবে, বা আগামী সপ্তাহে, নয়তো আগামী মাসেই। যত যাই হোক, যদি আপনি এসবের বিরুদ্ধে রুখে না দাঁড়ান, তবে এগুলোই আপনার অভ্যাসে রূপ নেবে এবং আজ থেকে 5 বছর পর আপনি আপনার উপরই ক্ষুব্ধ হবেন, এতদিনে সম্পন্ন করা অল্প কিছু লক্ষ্যের দিকে তাকিয়ে। কৌশল 3, প্রদীপ্তি এবং পরিপূর্ণতা এক নয়। আপনি যখন উন্মত্ততাময় কাজে মগ্ন, আপনার মন আপনাকে বোঝাতে থাকে আপনি কতটা মজা পাচ্ছেন, কতটা উপভোগ করছেন, যেন আপনার আরও বেশি করা উচিত। এই মুহূর্তে আর অন্য কিছু নিয়ে ভেবোই না, শুধু উপভোগ করতেই থাকো। আপনার মন আপনাকে এমনই বোঝাতে থাকে। কিন্তু আপনার মন আপনাকে যত যাই বলুক না কেন, উত্তেজনা এবং প্রাপ্তি কখনোই সমান হয় না। যখন আপনার উন্মত্ততা কমবে এবং মন স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে, তখন নিজেকে নিম্নের প্রশ্নগুলো করুন। আমি আদতে ঠিক কতটুকু লাভবান হচ্ছি? ইউটিউব ভিডিও দেখে, ফেসবুক ঘেঁটে অথবা লাগাতার মেইল পড়ে সময়গুলো কি অর্থপূর্ণভাবে ব্যয় করছি? এগুলো কি আপনার জীবন মান উন্নয়নে ভূমিকা রাখবে? মনে রাখবেন, উত্তেজনা মানেই পরিপূর্ণতা নয়। উত্তেজনা মজাদার হতে পারে, তবে এই ব্যাপারটিও নিশ্চিত করবেন যে আপনি এমন কিছুরও উন্নতি ঘটাবেন যা আপনার আত্মিক ভাবমূর্তিকে শান্ত করবে এবং লক্ষ্যকে মজবুত করবে। এটি আপনার পরিপূর্ণতাকে দীর্ঘায়িত করার অন্যতম উপায়। যদি আপনি আপনার সময়কে কার্যকরভাবে এবং অর্থপূর্ণভাবে ব্যবহার করা শিখতে চান, তবে আমার লেখা মাস্টারি সিরিজ 8 এর বই মাস্টার ইয়োর টাইম
পড়ুন। কৌশল 4, আপনি ছেড়ে দিচ্ছেন। প্রতি 30 মিনিটে একবার মেইল দেখতে থাকা আপনাকে চমৎকার এক প্রাপ্তিতে ফেলে দেয়। তখন মনে হয় পারিপার্শ্বিকতার উপর আপনার এক অদৃশ্য নিয়ন্ত্রণ রয়েছে। আপনি কোনোভাবেই চান না যে একটি জরুরি মেইল অথবা সদ্য প্রাপ্ত খবরটি হাতছাড়া করতে, ঠিক তো? তবে আপনার সত্যিকার অর্থে কি তখনই মেইলগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন পড়ে? আপনার আসলেই কি সদ্য ঘটা খবরটি জানা প্রয়োজন, তাও ধারাবাহিকতার সাথে? এমন চিন্তাভাবনা মূলত হারিয়ে যাওয়ার ভয় থেকেই জন্মায়। আর এই ভয় সেই ভীতু মানসিকতারই প্রতিবিম্ব, যে মানসিকতার ভিত্তি তৈরি হয় সব সময় এই ভয় থেকে। নিশ্চয়ই খুবই অল্প সুযোগই আছে হাতে, তাও যদি হাতছাড়া হয়ে যায়, যেন আপনার সকল সুযোগই হরণ করে নিতে হবে, এমনটাই তো? কিন্তু সুযোগ তো সবখানে আছে, ভবিষ্যতে আরও বাড়বে। একইভাবে আপনি খবরের একটি পাতা এড়িয়ে গেলেন, এর ফলে হয়তো কোনো এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলেন না, অথবা আপনার প্রিয় ইউটিউবারের কোনো লাইভ দেখতে পারলেন না। এসব খুবই স্বাভাবিক। অবশ্যই আমি আপনার বাচ্চার জন্মক্ষণ এড়িয়ে চলার পরামর্শ দেব না, বা আপনার কোনো ভাই বা বোনের বিয়ের অনুষ্ঠানও বাদ দিতে বলবো না। তবে অধিকাংশ অনুষ্ঠানই জীবনে প্রভাব ফেলে না। ব্যক্তিগতভাবে আমি কদাচিৎই খবরাখবর পড়ি এবং অপরিচিত কারো কলও ধরি না, এবং আমি একদমই কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার ব্যাপারে চিন্তা করি না, কারণ আমি জানি জীবনে উপভোগ করার জন্য আরও দারুণ দারুণ সব সুযোগ আমার আসবে। আপনার কি মত? হারিয়ে যাওয়ার ভয়ে আপনিও কি ভীত হয়ে থাকেন? আপনি যদি এমন কোনো দিনের ফাঁদে আটকে থাকেন, তখন তা লিখে ফেলুন। এমন সচেতনতা আপনাকে উন্মত্ততা কমাতে সাহায্য করবে এবং কাজ শুরু করে লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে একাগ্র করে তুলবে। কর্মপদক্ষেপ: আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন। নিজেকে নিম্নোক্ত অবস্থার উপর ভিত্তি করে 1 থেকে 10 অবধি সংখ্যা দিন। 1 অর্থ আপনি ফাঁদে পড়ছেন না, 10 অর্থ এসব আপনার পরিস্থিতির সাথে পুরোপুরি মিলে যায়। কৌশল 1, আমার মন আমাকে উপলব্ধি করায় কাজে ফিরে যাওয়া সহজ। কৌশল 2, আমার মন আমায় বোঝায় কাজটি পরেও করা যাবে। কৌশল 3, আমার মন আমায় বিশ্বাস করায় উত্তেজনাই পরিপূর্ণতা। এবং কৌশল 4, আমার মন বলে সুযোগ সবসময়ই সীমিত। পর্ব 3, ডিটক্স এর উপকারিতা। বিভিন্ন ধরনের ডিটক্স এবং তাদের স্ব উপকারিতা। এই অবধি আমরা দেখলাম যে পাথর কঠিন দৃঢ়তার সাথে কাজগুলো করতে না পারার প্রধান সমস্যা হলো অতি উচ্চ উন্মত্ততা। আপনার প্রয়োজনীয় কাজগুলোর সমস্যা মোকাবেলায় সমাধান হতে পারে উন্মত্ততার মাত্রা কমিয়ে দেয়া। ডোপামিন ডিটক্স তো ঠিক এই জন্যই রয়েছে। ডোপামিন ডিটক্স কি? ডোপামিন ডিটক্সকে নিম্নের প্রক্রিয়ায় বর্ণনা করা যায়। মূল কাজটি সম্পন্ন করার নিমিত্তে অতি উন্মত্ততা প্রতিহত করে মন মানসিকতাকে একটি নির্দিষ্ট অবস্থানে রাখার প্রক্রিয়া। জরুরি সাবধানতা: বিজ্ঞান বলে ডোপামিন ডিটক্স সম্পর্কিত ধারণা সঠিক নয়। আমরা যেভাবে ভাবি, যেভাবে এর অর্থ দাঁড়ায়, আপনি আপনার শারীরিক প্রক্রিয়ায় অনেক বেশি ডোপামিন ক্ষরণ করছেন। সত্যত হচ্ছে, আপনি যখন অতি উন্মত্ততায় ডুবে যাচ্ছেন, তখন খুব সাধারণভাবেই আপনার বহিরাগত উদ্দীপনার আরও বেশি প্রয়োজন পড়ছে, তাও আবার সেই একই পরিমাণ উন্মত্ততার জন্যই। ডোপামিন ডিটক্স আপনার উন্মত্ততা কমাতে সাহায্য করে আর আপনাকে মূল প্রাকৃতিক অবস্থানে ফিরে যেতে সাহায্য করে। আপনার যখন কম উন্মত্ততার প্রয়োজন হবে, তখন ঠিকই কঠিন, বিরক্তিকর অথবা সময় সাপেক্ষ কাজগুলো আরও সহজ এবং সম্পন্নযোগ্য মনে হতে থাকবে। এখন দেখা যাক কি ধরনের ডোপামিন ডিটক্স রয়েছে। এই বইতে আমি আপনাকে 3 ধরনের স্বতন্ত্র ডোপামিনের সাথে পরিচয় করাবো: 48 ঘন্টার সম্পূর্ণ ডোপামিন ডিটক্স, 24 ঘন্টার সম্পূর্ণ ডোপামিন ডিটক্স, আংশিক ডোপামিন ডিটক্স। চলুন গভীর থেকে এসবের প্রক্রিয়া বিশ্লেষণ করা যাক এবং জানা যাক কিভাবে এগুলো কাজ করে। 48 ঘন্টার সম্পূর্ণ ডোপামিন ডিটক্স এটি সবথেকে বেশি চাহিদাপূর্ণ ডোপামিন ডিটক্স। এর ভিত্তি স্থাপন খুবই সহজ। আপনাকে অবশ্যই সকল প্রকার উন্মত্ততার বাহ্যিক উৎসকে ত্যাগ করতে হবে, তাও 48 ঘন্টার জন্য। এই প্রক্রিয়া আপনাকে আপনার উন্মত্ততা কমাতে সাহায্য করে এবং আপনার স্বাভাবিক প্রবৃত্তিতে ফিরিয়ে নিয়ে যায়। আপনি তখন আরও বেশি শান্ত এবং যে কোনো কাজের ব্যাপারে আরও বেশি লক্ষ্যাভিমুখ অনুভব করেন।
উন্মত্ততার সকল বাহ্যিক উৎসকে প্রতিহত করে। দিয়ে আমি বোঝাতে চাচ্ছি 48 ঘন্টার জন্য নিম্নোক্ত বস্তুগুলো আপনার জীবন থেকে পুরো দমে সরে যাবে: মদ, অতিরিক্ত শরীর চর্চা, অনলাইন, চলচ্চিত্র, সঙ্গীত, মনকে শান্ত করতে ব্যবহৃত হওয়া ছাড়া বাকি সব, মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও গেমস, চিনি অথবা প্রক্রিয়াজাত খাদ্য। উপরের প্রতিটি কার্যকলাপ আপনাকে উন্মত্ততায় ভাসিয়ে দেয়, কিন্তু কয়েকটি তো কয়েক কাঠি উপরই অবস্থান করে। এখন হয়তো আপনি অবাক হতে পারেন, আমি যদি এসব বিক্ষিপ্ত কার্যাবলীকে সরিয়ে দেই তবে এইসবের পরিবর্তে কোন সব করব? এখানে কিছু পরামর্শ দেয়া হলো। চিন্তামগ্ন হয়ে হাঁটতে বেরিয়ে যান, প্রতিদিন লেখালেখি করা, ধ্যান করুন অথবা প্রশান্ত থাকুন, সচেতনতা চর্চা করুন, পড়ুন যেসব আপনাকে উন্মত্ততায় ঠেলে দেয় তাছাড়া বাকি সব, এবং নিজেকে মেলে ধরার শরীর চর্চা করুন। আপনি যেমনটা দেখছেন মনে হতেই পারে এই 48 ঘন্টার ডোপামিন ডিটক্স বেশ কঠিনতর, তবে এর আরও কঠিনতর ধাপ রয়েছে। আমার এক বন্ধু নীলস বিপাশনা প্রস্থান নামক 10 দিনের এক ধ্যান করার জন্য বেরিয়ে পড়েছিল। সেই 10 দিনে অংশগ্রহণকারীদের যা যা অবশ্যই করতে হতো: সম্পূর্ণ নীরবতা বজায় রাখা, এমনকি নিজেদের মধ্যে অঙ্গভঙ্গি বা চোখাচোখিও নিষিদ্ধ, কোনো শারীরিক সম্পর্ক নয়, ধূমপান, মদ্যপান অথবা অন্য কোনো মাদকদ্রব্য গ্রহণও বন্ধ, মোবাইল, ইন্টারনেট এমনকি বাইরের পৃথিবীর সাথে যোগাযোগও বন্ধ রাখতে হবে, গান, পড়া এবং লেখালেখিও এড়িয়ে যেতে হবে, ভিডিও গ্রহণ অথবা স্থির চিত্র গ্রহণও নিষিদ্ধ। এসবের তুলনায় তো 48 ঘন্টার ডোপামিন ডিটক্স সহজই। নীলস তার সকল অভিজ্ঞতা আরও বিস্তৃতভাবে নিম্নের নিবন্ধটিতে লিখেছে: মাই 10 ডে সাইলেন্ট ভিপাসানা মেডিটেশন রিট্রিট এক্সপেরিয়েন্স। 24 ঘন্টার ডোপামিন ডিটক্স। এটিও অনেকটা 48 ঘন্টার ডোপামিন ডিটক্সের মতোই, তবে এটি আরও সংক্ষিপ্ত আকারে। বড় কথা হলো এগুলো আরও সহজ, এর পাশাপাশি এগুলো খানিক কম কার্যকরী। মনে রাখুন, এই প্রক্রিয়ায় কয়েকদিন অবধি লেগে যেতে পারে স্বাভাবিক বা প্রাকৃতিক অবস্থায় ফিরে আসতে। আংশিক ডোপামিন ডিটক্স। এটি বেশ কম চাহিদা সম্পন্ন, তবে এটি খুবই কার্যকর হতে পারে যদি তা দীর্ঘ সময়ের জন্য মান্য করা যায়। এর সর্বশেষ ফলাফল হলো এটি আপনার জীবনের সবচেয়ে বড় উন্মত্ততার উৎসটিকেই সরিয়ে দেবে। সাধারণত একটি নির্দিষ্ট কাজ সব সময় থাকে যা আপনাকে সব থেকে বেশি উন্মত্ততায় ফেলে দেয়, যেমন আমার জন্য ইউটিউবে ভিডিও দেখতে থাকা। আপনার জন্য আপনার উন্মত্ততার সবচেয়ে বড় উৎস কী? পরবর্তী অংশে আমরা দেখব কিভাবে এমন উন্মত্ততা চিহ্নিত করা যায় এবং সেগুলোকে কার্যকরীভাবে বাদ দেওয়া যায়। কর্মপদক্ষেপ: আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন। এই মুহূর্তে আপনার কোন ধরনের ডোপামিন ডিটক্স বাস্তবায়ন করা উচিত তা লিখে ফেলুন। পর্ব 4: সফল ডিটক্সের জন্য 3টি ধাপ। এই অংশে আমরা এমন 3টি সহজ ধাপের মধ্য দিয়ে যাব যার মাধ্যমে সফলভাবে ডোপামিন ডিটক্স ব্যবহার করা যায়। ধাপ 1: আপনার সবচেয়ে বড় বিক্ষিপ্তকারী উপাদানকে চিহ্নিত করবেন। কার্যকরভাবে ডোপামিন ডিটক্স বাস্তবায়নের প্রথম ধাপটি হলো আপনাকে সবচেয়ে বেশি প্রলোভিত করা এবং বিক্ষিপ্ততায় ফেলে দেওয়া উপাদান চিহ্নিত করা। এমনটা করার জন্য একটি কলম এবং একটি কাগজ নিন, অথবা আপনার কর্ম পদক্ষেপ ব্যবহার করুন এবং 2টি ঘর তৈরি করুন। একটি হবে পারি এবং অন্য ঘরটি হবে পারি না এর। প্রথম ঘরে সেসব জিনিস লিখুন যেসব কাজে আপনি আপনাকে সংযুক্ত করতে চাইবেন। এটি হতে পারে হাঁটতে বের হওয়া, দিনলিপি লিখন, কোনো প্রকল্পে কাজ করা বা বই পড়া। দ্বিতীয় ঘরে সেসব জিনিস লিখবেন যেসব আপনি অবশ্যই এড়িয়ে যাবেন, তাও আপনার ডোপামিন ডিটক্স এর কাজ চলাকালীন। এটি হতে পারে ইউটিউবে ভিডিও দেখা, মেইল পড়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা। এ ব্যাপারে আপনাকে সাহায্য করতে নিজেকে নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: আমি যদি এমন একটি কাজ করা ছেড়ে দিতে চাই, সেটি কোনটি হবে যা আমার লক্ষ্যবিন্দুতে দৃষ্টিপাত করা সহজ করে তুলবে এবং আমার উৎপাদনশীলতা নাটকীয়ভাবে বাড়িয়ে দেবে? নির্দিষ্টভাবে লক্ষ্যকে স্পষ্ট করার জন্য আমার কোন কাজটি এড়িয়ে চলা উচিত যা আমাকে সাহায্য করবে? এসব প্রশ্ন ততক্ষণ করতে থাকুন যতক্ষণ না সেসব প্রশ্নের উত্তরে আপনি খুশি হচ্ছেন। যখন আপনি একবার আপনার তালিকা সম্পন্ন করে ফেলবেন, এরপর সেই তালিকাকে আপনার টেবিলের উপর লাগিয়ে দিন অথবা অন্য কোথাও টাঙিয়ে দিন, যাতে তা সব সময় আপনার চোখের সামনে থাকে। এটি দারুণভাবে আপনাকে সেসব কাজগুলোকে এড়িয়ে চলার কথা স্মরণ করিয়ে দেবে যা অবশ্যই সেই তালিকায় রয়েছে। ধাপ 2: সংকল্পী হন।
সাধারণভাবে বলা যায় সবথেকে কঠিন কাজগুলোয় হস্তক্ষেপ করতে সবারই না পরিমাণ ইচ্ছে থাকে, আবার কম কাজে অর্জনও কম। আর এজন্যই আপনাকে অবশ্যই আপনার পরিবেশকে নতুনভাবে গুছিয়ে নিতে হবে, যাতে করে অনাকাঙ্ক্ষিত ব্যবহারে জড়িয়ে পড়া আরও বেশি কঠিন হয়। পাশাপাশি কাঙ্ক্ষিত ব্যবহারের সাথে শুরুর যাত্রা যাতে সহজ হয়। যেসব অভ্যাস অথবা কার্যাদি আপনি ত্যাগ করতে চান সেগুলো দেখুন এবং নিজেকে জিজ্ঞেস করুন কিভাবে সংকল্পী হবেন। যত সংকল্পী তত ভালো। উদাহরণস্বরূপ, আপনাকে বিক্ষিপ্ত করার ব্যাপারে যদি আপনার মোবাইল সবথেকে বড় মাধ্যম হয়ে থাকে, তবে সব নোটিফিকেশন বন্ধ করে দিন অথবা এরোপ্লেন মোডে রেখে দিন। এর থেকে ভালো হয় যদি বন্ধ করে অন্য কক্ষে রেখে আসা যায়। আপনার বিক্ষিপ্ততার ব্যাপারে যদি ফেসবুক দায়ী হয়ে থাকে, তবে যতগুলো নোটিফিকেশন সম্ভব মোবাইল থেকে সরিয়ে দিন অথবা এমন অ্যাপস ব্যবহার করুন যা এসবকে বন্ধ রাখবে। যদি আপনি ঘন্টার পর ঘন্টা ইউটিউবে ভিডিও দেখে কাটিয়ে থাকেন তবে DFTube ব্যবহার করতে পারেন। এটিকে গুগল ক্রোম নেভিগেটরে পেয়ে যাবেন অথবা অ্যাপই নামিয়ে নিন। এটি সকল নোটিফিকেশন সরিয়ে দেবে। এরপর শুধু নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট ভিডিও দেখতে থাকুন। সংকল্পী হওয়া ব্যাপারটা খুবই সহজ শোনাচ্ছে, তবে এটি বেশ কার্যকরী। এর মূল কারণ, মানুষ হিসেবে আমরা জন্মগতভাবেই অলস। আমরা ততক্ষণ শক্তি অপচয়কে ঘৃণা করি যতক্ষণ না আমাদেরকে বাধ্য করা হচ্ছে। যদি আপনাকে আপনার মোবাইলটি আনার জন্য অন্য একটি কক্ষে যেতে হয়, বাধা নাম্বার 1, এবং সাথে তা চালুও করতে হয়, বাধা নাম্বার 2, তখন তা আর খুব শীঘ্রই করতে ইচ্ছে করবে না। আমি যখন আমার মডেম গুদাম ঘরে রেখে আসি, এরপর তা আনার জন্য আমায় যা যা করতে হয়, বাসা থেকে নামতে হয়, বাধা নাম্বার 1, লিফট দিয়ে 4 তলা থেকে নিচে যেতে হয়, বাধা নাম্বার 2, 4টি দরজা খুলতে হয়, বাধা নাম্বার 3, বাধা নাম্বার 4, বাধা নাম্বার 5 এবং বাধা নাম্বার 6 আমার মডেম পর্যন্ত পৌঁছাতে। মডেম হাতে নিয়ে আবার একই কাজের পুনরাবৃত্তি ঘটাতে হয়, বাধা নাম্বার 7 থেকে 12। সংকল্প হওয়ার এইটি দারুণ ব্যাপার। যখন আমার শক্তি ব্যয় করে মডেমকে গুদাম থেকে ফেরত আনতে হবে, আমার মন সরাসরি কাজটি করতে চাইবে না। এটি শক্তির সেরা অপচয়, যা মন কোনোভাবেই পছন্দ করে না। মূল কথা হলো, আপনি আপনার অবাঞ্ছিত বস্তুগুলোকে যত দূরে রাখবেন আপনার জন্য তা তত ভালো হবে। বিপরীতভাবে আপনার কাঙ্ক্ষিত বস্তু বা ব্যবহারকে যতটা পারবেন সহজলভ্য করে তুলবেন। উদাহরণস্বরূপ, আমার লেখালেখিকে সহজ করে তোলার জন্য সকালে আগে মোবাইল ধরা এড়িয়ে চলি, মেইল পড়া বন্ধ করে রাখি এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসর খুলে রাখি। এরপর আমি প্রায়শই প্রশান্তময় গান শুনি এবং টাইমার চালু করে দিই। আমি 45 মিনিট করে কাজগুলোর পর্ব ভাগ করে নিই। আর এভাবেই আমি আমার মনের সাথে সংঘর্ষ বাদ দিই এবং মানসিকতার সঠিক পরিবেশ তৈরি করি। আর হঠাৎ গান শোনা বন্ধ করে দিয়ে টাইমার বন্ধ রেখে অন্য একটি কাজে লাফ দেওয়ার তো কোনো মানেই হয় না। আমার মন ব্যাপারটিকে শক্তির অপচয় হিসেবেই ধরে নেবে। অবশ্য আমিও গড়িমসি করি, তবে মনের বিরোধ সরিয়ে এবং সাধারণ কার্যতালিকার মাধ্যমে আমি এই গড়িমসি হওয়ার সম্ভাবনাকে অনেকটাই কমিয়ে দিই। এখন আপনার পালা। আপনি আপনার অবাঞ্ছিত কার্যাদি এবং ব্যবহার দূর করতে কিভাবে মনের বিরোধিতা করবেন। আপনি যা পারবেন না তার তালিকা দেখুন, প্রতিটার পাশে নির্দিষ্ট কিছু বাধা যুক্ত করে দিন। এরপর আপনার পারবেন তালিকার দিকে তাকান এবং সেসব মনোবিরোধ বা বাধা লিখে ফেলুন, যা আপনি এড়িয়ে চলবেন বা বাদ দিবেন। ধাপ 3, সকাল যেভাবে শুরু করবেন। তৃতীয় এবং সর্বশেষ ধাপ হলো সাধারণভাবে শুরু করে দিন। আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি সকালই শুরু করুন, অতি উচ্চ উন্মত্ততায় ডুবে যাওয়ার পূর্বেই। আমি খেয়াল করেছি যে যদি আমি ঘুম থেকে উঠেই মোবাইলে হাত দিই অথবা অনলাইনে ঢু মারি, তবে আমার মন সত্যিকার অর্থেই বিক্ষিপ্ত হয়ে যায়। আমি পরামর্শ দিব যে এমন একটি দৈনিক কার্যতালিকা তৈরি করুন যা আপনাকে ইতিবাচক এবং শক্তিশালী কেন্দ্রবিন্দুতে পৌঁছে দেবে। দীর্ঘ সময়ের জন্য একটি সাধারণ সকালবেলার কার্যতালিকা আপনার জীবনে খুব বড় সড় পার্থক্য তৈরি করে দেয়। আপনার কি অবস্থা? সকালে উঠেই প্রথম কোন কাজটি শুরু করেন? সেই কাজটি কি আপনাকে শান্ত এবং লক্ষ্যের ব্যাপারে অটুট থাকতে সাহায্য করে, নাকি তা আপনাকে উন্মত্ততার সাগরে ফেলে দেয়, যার ফলস্বরূপ শুরু হয় গড়িমসি করা?
আপনার সকালবেলার কার্যতালিকা প্রস্তুতের ক্ষেত্রে এমন 2টি বা 3টি কাজ লিখে রাখুন যা এতটাই সাধারণ হবে যে প্রতি সকালেই সম্পন্ন করা যাবে। আপনি চাইলে এই কাজগুলো আপনার কার্যতালিকায় যুক্ত করার মাধ্যমে আপনার ডোপামিন ডিটক্সকে সক্রিয় করতে পারেন এবং আশা রাখাই যায় এগুলো দীর্ঘ সময়ের জন্য আপনাকে আটকেও রাখতে পারবে। এই কার্যতালিকাকে আপনার লক্ষ্যবিন্দু অর্জনের সারথি করে তুলতে হবে, আবার উন্মত্ততায় ভাসিয়ে দিলে কিন্তু হলো না। উদাহরণস্বরূপ আপনি যা যা করতে পারেন: ধ্যান, প্রসারণ, প্রশান্তকরণ, সঙ্গীত শ্রবণ, দিনের লক্ষ্য দিনে নির্ধারণ, এমন 3টি জিনিস লিখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। ইতিবাচক সম্মতিগুলোর পুনরাবৃত্তি ঘটান। কর্মপদক্ষেপ: আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন। একটি সহজ সাবলীল দৈনন্দিন কার্যতালিকা প্রস্তুত করুন এবং ডোপামিন ডিটক্স চলাকালীন সময়ে তা অনুসরণ করুন। সর্বমোট সফলভাবে ডোপামিন ডিটক্স বাস্তবায়নের জন্য আপনার উচিত: 1. আপনার সবথেকে বড় প্রলুব্ধকর অথবা বিক্ষিপ্তকারী বস্তুটি খুঁজে বের করুন এবং একটি কাগজে লিখে ফেলুন। এরপর নিশ্চিত করুন যে কাগজটি নির্দিষ্ট কোনো স্থানে টাঙানো হয়েছে। 2. অবাঞ্ছিত কার্যাদি এবং ব্যবহারের সহজলভ্যতা দূর করে দিন, যা মনোবিরোধ সৃষ্টির মাধ্যমে সম্ভব। 3. কাঙ্ক্ষিত ব্যবহার এবং বস্তুগুলোর উপর সহজ অবস্থানের জন্য বিরোধ কমানোর ব্যাপারটি নিশ্চিত করুন। 4. সহজ সাধারণ সকালের একটি কার্যতালিকা তৈরি করুন যা আপনার দিনকে প্রশ্ন করবে, মনের উন্মত্ততাকে কমিয়ে দেবে। এখন আপনি সিদ্ধান্ত নিন 48 ঘন্টার, 24 ঘন্টার নাকি আংশিক ডোপামিন ডিটক্স চাইবেন। এরপর সেই উন্মত্ততার উৎসটি খুঁজে বের করুন যা ডিটক্স চলাকালীন বাদ রাখবেন। 48 ঘন্টা এবং 24 ঘন্টার ডিটক্সে চেষ্টা করুন সকল প্রকার উন্মত্ততা সরিয়ে রাখতে। যদি তা নাও করা যায় তবে অন্তত অধিকাংশ উন্মত্ততা সরিয়ে রাখার চেষ্টা করুন। জুয়া খেলা থেকে দূরে থাকুন, টেলিভিশন দেখা বন্ধ করুন, ভিডিও গেমস খেলা বন্ধ করুন, হালকা খাবার গ্রহণ করুন এবং মিষ্টি জাতীয় খাবার ও প্রক্রিয়াজাত খাবার বাদ দিন। আপনার মোবাইল বন্ধ রাখুন, আরও যা যা করা যায় করুন। আর আংশিক ডিটক্সের জন্য আপনার সবচেয়ে বড় বিক্ষিপ্তকারী উপাদানের উৎসই সরিয়ে ফেলুন। সর্বোচ্চভাবে ডোপামিন ডিটক্স কাজে লাগানোর কিছু উপায়। নিচের কিছু উপায় আপনাকে ডোপামিন ডিটক্স থেকে প্রাপ্ত সুবিধাগুলোকে সর্বোচ্চ করতে সাহায্য করবে। লিখে রাখুন। আপনার ডোপামিন ডিটক্স চলাকালীন সময় আমি আপনাকে ছোট ছোট ব্যাপারগুলো লিখে রাখতে উৎসাহিত করব। আপনি যদি অস্বস্তি অনুভব করে থাকেন তাও লিখে রাখুন। আপনি যদি আপনার মোবাইলের কাছে যেতে বা ভিডিও দেখতে প্ররোচনা পেয়ে থাকেন তাও লিখে ফেলুন। আর এর মাধ্যমে আপনি আপনার জীবনের সবথেকে বিক্ষিপ্তকারী উপাদানকে চিহ্নিত করতে সক্ষম হবেন এবং কিভাবে মস্তিষ্ককে কাজে লাগানো যায় সেই সম্পর্কেও বিস্তরভাবে শিখবেন। আপনার জীবনের প্রতিবিম্ব। যখন আমরা প্রতিনিয়ত ব্যস্ত এবং উন্মত্ত হয়ে পড়ি তখন অধিকাংশ সময় আমরা সেই উন্মত্ততা হতে সরে আসতে ব্যর্থ হয়ে পড়ি। তখন এমন অবস্থা হয় গাছের জন্য যেন বনই দেখা যায় না। এর অর্থ ছোট্ট জিনিস দেখতে গিয়ে বড় জিনিস হাতছাড়া হয়ে যায়। বড় বস্তু দেখতে আপনার দেখার অবস্থান পরিবর্তন করুন যাতে ডোপামিন ডিটক্স সাহায্য করতে সক্ষম হয়। এসবও করা যায়। জীবন লক্ষ্যেরই প্রতিফলন মাত্র। কোন লক্ষ্যের পেছনে ছুটে চলেছেন সেগুলো আপনার জন্য সঠিক? সেগুলোর সংস্পর্শে আপনি কি প্রতিনিয়ত উন্নতি ঘটাতে পারছেন? আর আপনি যা করছেন তাই করতে থাকলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ব্যয়িত সময়কে মূল্যায়ন করুন। আপনি সত্যিকার অর্থেই প্রতিদিন উৎপাদনশীল থাকছেন? যেসব কার্যাদি জীবনে প্রভাব বিস্তার করে সেগুলোয় সময় দিচ্ছেন? কোন সব কাজ এবং প্রকল্পে আপনার সত্যিকার অর্থেই দৃষ্টিপাত করার প্রয়োজন? কোন কাজটি আপনি বন্ধ করতে চাচ্ছেন? আত্মপ্রতিফলন। আপনি যা হতে চেয়েছেন তাই হয়েছেন? আত্মউন্নয়নের জন্য আপনার ভেতরের কোন কাজগুলো করা দরকার? আপনার সমস্যার সমাধান করবেন। আপনি যদি কোনো সমস্যায় থেকে থাকেন তা কাগজে লিখে ফেলুন। এর পাশে সম্ভাব্য সমাধানও লিখুন। শুধুমাত্র আপনার চিন্তাগুলোকে কাগজে তুলে ধরার মাধ্যমেই তা আপনাকে সব কিছু সাজাতে সাহায্য করবে এবং ভাবনার স্বচ্ছতা প্রদান করবে। এর মূল কারণ পরবর্তীতে অভ্যন্তরীণ ভাবনাগুলোকে চিহ্নিত করা কঠিন হয়ে দাঁড়ায়। অন্যদিকে সেগুলোকে কাগজে লিখে রাখা আরও স্থায়ী করে তোলে। এটি আপনার চিন্তাকে পরিচ্ছন্ন করে তোলে। চিন্তাগুলোকে শব্দে রূপান্তর করার মাধ্যমে আপনি অতি সহজেই ভাবনাগুলোকে চিহ্নিত করতে পারবেন।
আমি আপনাকে উৎসাহিত করব একটি কলম এবং কাগজ নিয়ে উপরের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। অতি উচ্চ উন্মত্ততায় জড়িয়ে বিষয়গুলোর অনুপস্থিতিতে আপনি আরও বেশি নিরুদ্বেগ ও শান্ত থাকতে পারবেন, যা আপনার আত্মতুষ্টিকে শক্তিশালী করে তুলবে। আরও স্পষ্টভাবে বলা যায়, চিন্তার পেছনে সময় ব্যয় করতে থাকলে তা 1 সপ্তাহের মধ্যেই দারুণ পার্থক্য সৃষ্টি করে দেবে, যা আপনাকে বড় ধরনের ভুল করা থেকে বিরত রাখবে এবং সময় ও শক্তি রক্ষার্থে দারুণ উপায়গুলোকে স্পষ্ট করে দেবে। অতএব ব্যস্ততাকে অজুহাত হিসেবে নিয়ে আত্মপ্রতিফলনকে এড়িয়ে যাবেন না, ভয়গুলোকে চিহ্নিত করবেন। সর্বশেষে, আমাদের কখনো শেষ না হওয়া উন্মত্ততা শুধুমাত্র আমাদের ভয়গুলো লুকানোর মাধ্যম। ব্যস্ত থাকা আমাদের দুঃখী অনুভূতি এবং ভয়ঙ্কর সত্যগুলোকে এড়িয়ে চলতে সহযোগিতা করে। এবার আপনার চোখে পড়া ভয়টিও লিখে ফেলুন। পর্ব 5, কাজ করবেন এবং গড়িমসি করাকে দূর করবেন। ডোপামিন ডিটক্সের অন্যতম প্রধান লক্ষ্য হল আপনার উন্মত্ততার মাত্রা কমিয়ে আপনাকে কাজের ব্যাপারে উৎসাহিত করে তোলা। এই অংশে আমরা দেখতে চলেছি কিভাবে জীবনকে সচল রেখে গড়িমসি করার প্রবণতাকে জয় করা যায়। দিনের পরিকল্পনা করবেন। সম্ভাব্য কাজের ব্যাপারে দৃঢ় হওয়া আপনার দিনকে আরও কার্যকর এবং গতিময় করে তোলে। আপনি যখন প্রতিদিনের ব্যাপারে অর্জন সম্পর্কিত সিদ্ধান্ত নেবেন, তা আপনার মনের বিক্ষিপ্ত হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমিয়ে দেবে। সুতরাং আপনার অভিপ্রায় যত বেশি, আপনার ভালো করার সম্ভাবনা তত বেশি। দিনের পরিকল্পনা এতটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ, এই পরিকল্পনা আপনাকে স্পষ্ট করার সুবিধা দেবে কোনটি গুরুত্বপূর্ণ এবং কোনটি গুরুত্বপূর্ণ নয়। পরিকল্পনা আপনার মনকে বিক্ষিপ্ত করার সম্ভাবনাসমূহ কমিয়ে দেবে, কারণ আপনি স্পষ্টভাবেই জানেন যে আপনাকে কোনটি করতে হবে। আপনি তখন এক কাজ হতে অন্য কাজে খুব সহজেই প্রবেশ করতে পারবেন, তাও মনকে বিক্ষিপ্ত করা ছাড়াই। আপনি তখন কম চাপ অনুভব করবেন এবং আরও বেশি নিয়ন্ত্রিত থাকবেন। পারিপার্শ্বিকতার উপরই প্রতিক্রিয়া না দেখিয়ে আপনি সক্রিয়ভাবে আপনার আপন লক্ষ্যে এগোতে পারবেন। আপনার দিনকে যেভাবে সাজাবেন। দিনের পরিকল্পনা সাজাতে আপনার কোনো ঐশ্বরিক বরদানের প্রয়োজন পড়বে না। আপনাকে শুধু একটি গোপন সূত্র ব্যবহার করতে হবে, যা অনেকেই ভুলে যায়: কলম এবং কাগজ। সাধারণভাবেই এমন কিছু অল্প স্বল্প কাজের কথা লিখে ফেলুন যা আপনি আজই করতে যাচ্ছেন। 3 থেকে 5টি কাজ এক্ষেত্রে ঠিকঠাক হতে পারে। সেগুলোকে গুরুত্ব অনুসারে সাজিয়ে নিন এবং প্রথম কাজ ধরে করা শুরু করে দিন। একবার যখন তা সম্পন্ন হয়ে যাবে, পরবর্তী কাজের প্রক্রিয়া শুরু করুন। এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি ঘটাতে থাকুন যতক্ষণ না লিখিত সবগুলো কাজ সম্পন্ন হয়ে যাচ্ছে। ব্যাপারটি নিশ্চিত করুন যে সেখানের সব কাজই আপনার পরবর্তী জীবনে ভূমিকা রাখবে। গুরুত্বপূর্ণ কাজগুলো চিহ্নিত করার জন্য আপনি নিজেকে নিম্নোক্ত প্রশ্নগুলো করতে পারেন: আমি যদি আজ একটি মাত্র কাজই সম্পন্ন করতে যাই, তবে আমার জীবনে কোন কাজটির প্রভাব সবচেয়ে বেশি হবে? এখনও যদি আপনি নিশ্চিত না হয়ে থাকেন, তবে নিজেকে এই প্রশ্নটি করুন: আমি 1 মাসের ছুটি পেলাম। এবার সেই ছুটিতে যাবার পূর্বে যদি একটি মাত্র কাজই শেষ করতে হয়, তাহলে সেটি কোন কাজ হবে? খেয়াল করলে দেখবেন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আপনি সবার শেষে করতে চাচ্ছেন বা সবচেয়ে কম করতে চাচ্ছেন। তাও শুধুমাত্র একটি কারণেই: কাজগুলো কঠিন। আবার এও হতে পারে আপনি জানেনই না কোথা থেকে শুরু করতে হবে, অথবা সেসব কাজ চূড়ান্ত বিরক্তিকরও বটে। তবে আপনার ডোপামিন ডিটক্স এসব কাজকেও সহজেই মোকাবেলা করতে সহযোগিতা করে। টুকে রাখুন, আপনি এই একই নিয়ম সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক এবং বার্ষিক লক্ষ্য নির্ধারণেও ব্যবহার করতে পারেন। আমি পরামর্শ দেব দীর্ঘমেয়াদী দূরদর্শিতা প্রদর্শনের। এটি হতে পারে 5 বছর অথবা 10 বছরের পরিকল্পনা। অবশ্যই তা নিখুঁত হবে না, তবে এই সাধারণ ভাবনাটি অনন্তকালের পথে বড় ধরনের পার্থক্য সৃষ্টি করে দিবে। স্বল্পমেয়াদী লক্ষ্যগুলো কৌশলগত পরিবর্তনের মাধ্যমে আপনাকে দীর্ঘমেয়াদে পৌঁছে দিতে সক্ষম। উদাহরণস্বরূপ, আমাকে যদি আগামী 90 দিনে একটি বই লিখে শেষ করতে হয়, এর মধ্যে একটি লক্ষ্য হবে আগে এর রূপরেখা প্রণয়ন, অন্য আরেকটি লক্ষ্য হবে প্রথম খসড়া পাণ্ডুলিপি শেষ করা, এবং এই লক্ষ্যকে পরিপূর্ণ করতে আমি প্রতিদিনের জন্য একটি নির্দিষ্ট শব্দের গণ্ডি মেপে দিব। কর্মপদক্ষেপ। আপনার কর্মনির্দেশিকা ব্যবহার করুন অথবা ভিন্ন একটি কাগজ নিন। এবার আপনার দৈনিক এবং সাপ্তাহিক লক্ষ্যগুলো এতে লিখে ফেলুন। প্রতি সকালে একটি গুরুত্বপূর্ণ কাজ আপনার কার্যতালিকায় রাখুন।
যেখানে উৎপাদনশীলতার উপরে হাজার হাজার বই রয়েছে, সেখানে মাত্র গুটি কয়েক তত্ত্বই আসলে জীবনে ভূমিকা রাখে। আমি বিশ্বাস করি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হলো আপনার মূল কাজকে চিহ্নিত করা এবং সকালবেলার প্রথম কাজ হিসেবেও সেটিরই মুখোমুখি হন আর ধারাবাহিকভাবেই কাজটি করতে থাকুন। এমনকি যদি আপনার কখনো শেষ না হওয়া কার্যতালিকা থাকেও, তবুও সেখান থেকে মাত্র অল্প কয়েকটাই সব থেকে গুরুত্বপূর্ণ। যখন সেগুলো সম্পন্ন হয়ে যাবে, অজান্তেই তা আপনার উৎপাদনশীলতাকে আকাশসম উচ্চতায় পৌঁছে দেবে। যতক্ষণ পর্যন্ত না আপনি সেগুলোকে সম্পন্ন করছেন, ততক্ষণ পর্যন্ত আর অন্য কিছুতেই কিছু আসে যায় না। উৎপাদনশীলতার মূল বিষয়কে 3টি শব্দে বিশ্লেষণ করা যায়: 1 মনোযোগ, 2 ধারাবাহিকতা এবং 3 প্রভাব। মনোযোগ হলো আপনার সেই সামর্থ্য যা আপনার দৃঢ়তাকে মজবুত করে এবং বিক্ষিপ্ততাকে এড়িয়ে চলে, নয়তো এর স্বল্পতাই গড়িমসির মাধ্যমে মূল কাজ সম্পন্ন করাই অসম্ভব হয়ে দাঁড়াবে। 2 ধারাবাহিকতা অর্থ হলো এমন কার্য স্বভাব তৈরি করা যা প্রতিদিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস এবং বছরের পর বছর করে যাওয়ার এক অভূতপূর্ব অভ্যাসের সৃষ্টি। 3 প্রভাব হলো আপনার মূল কাজগুলোকে চিহ্নিত করা, সেসব কাজ যা আপনার দীর্ঘ জীবনে প্রভাব বিস্তার করতে সক্ষম এবং সেগুলোতে যতটা সম্ভব কাজ করে যাওয়া। উৎপাদনশীলতাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি ধারাবাহিকভাবে সেসব কাজে মনোযোগ ধরে রাখা। যেসব কাজ জীবনে প্রভাব বিস্তার করে, এখন নির্দিষ্টভাবে দেখা যাক আপনি কিভাবে লক্ষ্যে অবিচল থেকে প্রতিদিনের গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করবেন। আলোকরশ্মির মতো ধারালো মনোযোগ। আপনার উৎপাদনশীলতাকে বাড়ানোর জন্য আপনাকে সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে তা হলো মনোযোগের ব্যাপারে আলোকরশ্মির মতো তীক্ষ্ণ হওয়ার সক্ষমতা অর্জন। আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ প্রতিদিন মাত্র ৪৫ মিনিট করে দেওয়ার পর যে ধারাবাহিকতা অর্জন হবে তা অন্য যে কোনো কিছু থেকে 1000 গুণ বেশি। 1 প্রতিদিন একই সময়ে একই স্থানে থাকুন। পূর্বেই যেভাবে বলেছিলাম, একটি সাধারণ দৈনন্দিন কার্যতালিকা আপনার মানসিক অবস্থাকে ঠিক রাখতে সক্ষম। তা আপনাকে আরও বেশি নিয়ন্ত্রিত হতে সাহায্য করে, পাশাপাশি আপনার উন্মত্ততাকেও কম রাখে। ফলস্বরূপ কাজ শুরু করা আরও সহজ হয়ে যায়। একটি জিনিস আপনার দৈনন্দিন কার্যতালিকাকে শক্তিশালী করে তুলতে পারে, আর তা হচ্ছে প্রতিদিন এক জায়গায় একই সময়ে শুরু করা। বিখ্যাত লেখক স্টিফেন কিং প্রতিদিন একই সময়ে তার টেবিলে বসতেন এবং লিখে যেতেন। তিনি কোনো প্রেরণার জন্য বসে থাকতেন না, এর পরিবর্তে তিনি জানতেন একবার কাজে ডুবে গেলে অনুপ্রেরণা আপনা আপনি চলে আসবে। আপনিও একই কাজ করুন। একটি সময় এবং স্থান নির্ধারণ করুন যেখানে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজের সম্মুখীন হতে পারবেন। এরপর প্রতিদিন একবার হলেও একই সময়ে তা চর্চা করতে থাকুন এবং অচিরেই আপনি আপনার ধারাবাহিকতা এবং লক্ষ্য তৈরি করে ফেলবেন। মনে রাখবেন, উৎপাদনশীলতা লক্ষ্যপাত ছাড়া আর কিছুই নয়, তাও এমন কাজে লক্ষ্যপাত করা যা ধারাবাহিকভাবে প্রভাব বিস্তারে সক্ষম। আপনার কি অবস্থা যখন আপনি আপনার উৎসর্গকৃত কাজটি শুরু করবেন? তখন কোথায় থাকবেন আর কখনই বা শুরু করবেন? যখন আপনি নিশ্চিন্ত এবং শান্ত থাকবেন, তখন কাজ শুরু করা আরও সহজ হয়ে দাঁড়াবে। আপনার কি খবর? কোন কাজটি আপনার দৈনন্দিন কার্যতালিকাকে এক ধাপ এগিয়ে দেবে? 2 এগিয়ে দেবে এমন কাজ বাছাই করুন। যখন আপনি আপনার দৈনন্দিন কার্যতালিকা প্রস্তুত করবেন, তখন সাথে একটি নির্দিষ্ট এগিয়ে দেওয়া কাজও বাছাই করে রাখবেন। এটি হতে পারে চা বানানো বা টেবিলে বসে থাকা অথবা ধ্যানের পর্ব শেষ করা। চেষ্টা করুন এমন একটি কাজ বাছাইয়ের যা আপনার মনকে প্রশান্ত করবে। যখন আপনি নিশ্চিন্ত এবং শান্ত থাকবেন, তখন কাজ শুরু করা আরও সহজ হয়ে দাঁড়াবে। আপনার কি খবর? কোন কাজটি আপনার দৈনন্দিন কার্যতালিকাকে এক ধাপ এগিয়ে দেবে? 3 শুরু করুন। যখন একবার আপনি আপনার দৈনন্দিন কার্যতালিকা প্রস্তুত করে ফেলবেন এবং এগিয়ে দেওয়া কাজ চিহ্নিত করে ফেলবেন, তখন থেকেই শুরু করে দিন। আপনি যদি শুধু কিছু মিনিটের জন্য আপনার কাজ শুরু করতে পারেন, তবে নিশ্চিত থাকুন কাজকে এগিয়ে নেওয়ার জন্য আপনি যথেষ্ট উপযুক্ত পরিবেশ তৈরি করে ফেলেছেন। আপনি হয়তো এগিয়ে যাওয়া বা ফ্লো এর ধারণারও অভিজ্ঞতা নিয়েছেন। এর নামকরণ করেছিলেন মিহালি নামের একজন মনোবিজ্ঞানী।
এই ব্যাপারকে তিনি মানসিক অবস্থা বলে চিহ্নিত করেছেন। যখন আপনি কাজের মাঝে হারিয়ে যান তখন আপনি আরও বেশি মনোযোগী এবং চঞ্চল হয়ে উঠতে পারেন। আবারও বলছি, আপনি যত প্রশান্ত থাকবেন মনোযোগী হওয়া তত সহজ হবে। সুতরাং শুধু শুরুটা করে দিন এবং কাজ পরিপূর্ণ এবং নিখুঁতভাবে সম্পন্ন করা নিয়ে এত বেশি ভাববেন না। আপনি যদি এতটাও প্রেরণা এবং সৃজনশীল অনুভব না করে থাকেন তাহলেও সমস্যা নেই। কর্মপদক্ষেপ আপনাকে এমনিতেই উৎসাহী এবং সৃজনশীলতাকে উদ্দীপ্ত করে তুলবে। 4. বিক্ষিপ্ততাকে সরিয়ে ফেলুন। যখন আপনি কাজ করছেন সকল প্রকার বিক্ষিপ্ততা সৃষ্টিকারী বস্তুকে সরিয়ে রাখুন। মোবাইলের নোটিফিকেশন বন্ধ করে ফেলুন, সামাজিক যোগাযোগ মাধ্যম হতে সরে আসুন, অনলাইনে ঢুমারা বন্ধ করুন। যদি তা নির্দিষ্ট কোনো গবেষণার জন্য হয় তা ভিন্ন হিসাব। সাথে যুক্ত করতে পারেন অন্যদেরও বলা যাতে আপনাকে বিরক্ত না করে। বিক্ষিপ্ততা বিনে কাজ চালিয়ে যাওয়ার চর্চা আপনি যত বেশি করতে পারবেন আপনার মনোযোগ তত বেশি শক্তিশালী হবে। বিঘ্নতা বিনে কাজ করুন। এবার আপনি আপনার বিক্ষিপ্ততা সৃষ্টিকারী বস্তুগুলো সরিয়ে ফেললেন, ধারাবাহিকভাবে কাজও চালিয়ে গেলেন বাধাহীন। আমি পরামর্শ দেব সর্বোচ্চ 45 মিনিট করে কাজ চালিয়ে যাওয়ার। আপনি যদি কয়েক ভাগে কাজগুলো চালিয়ে নিতে চান তবে এর মাঝে 5 থেকে 10 মিনিটের বিরতি নিয়ে নিন। উপরে উল্লেখিত 5টি ধাপ আপনার মনোযোগ এবং উৎপাদনশীলতা বাড়াতে শক্তিশালী অস্ত্রের ভূমিকা পালন করবে। গড়িমসিবিহীন আপনার অনুভূতিও ভালো লাগবে, যা আপনার অন্যান্য অংশেও সমানভাবে প্রভাব ফেলতে থাকবে। আলোকরশ্মির মতো ধারালো মনোযোগের ব্যাপারে আরও জানতে চাইলে আমি এই বইয়ের 3য় খণ্ড পড়তে বলবো, পাওয়ারফুল ফোকাস। কর্মপদক্ষেপ। আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন। মনোযোগ তীক্ষ্ণ করতে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন। 1. আপনি কোন সময়টিতে আপনার নির্দিষ্ট কাজে মনোযোগ প্রদান করবেন তা সিদ্ধান্ত নিন। তবে আপনি প্রতিদিন একই সময়ে একই স্থান থেকে শুরু করছেন কিনা তাও নিশ্চিত করুন। 2. আপনার দৈনন্দিন কার্যতালিকায় সকালটা যাতে এমন কাজ দিয়ে শুরু হয় যা আপনাকে এগিয়ে দেবে তা বাছাই করে নিন। 3. শুধু শুরুটা করুন। যখন আপনি একবার কয়েক মিনিটের জন্যও কাজের মাঝে ডুবে যান তখন কাজের প্রবাহই আপনাকে দীর্ঘ সময়ে কাজে ধরে রাখতে সক্ষম হবে। 4. যে কোনো বিক্ষিপ্ততা সরিয়ে রাখুন, মোবাইল নোটিফিকেশন, ইন্টারনেট বা অন্য কিছু। এবং 5. সবশেষে কাজ করুন বাধাবিনে। লক্ষ্য করুন বাধাবিহীন 45 মিনিট একাগ্রে যাতে কাজ করে যাওয়া যায়। মুক্ত ব্যবস্থার ব্যাপারে সচেতন থাকুন। বিক্ষিপ্ততা ঘটায় এমন সম্ভাব্য কার্যক্রম সাধারণত এই মুক্ত ব্যবস্থারই অংশ। মুক্ত ব্যবস্থা আসলে কি? মুক্ত ব্যবস্থা হলো সাধারণ একটি মাধ্যম যা আপনাকে প্রতিনিয়ত এবং কখনো শেষ না হওয়া বহিরাগত উন্মত্ততা প্রদান করতেই থাকে। কিছু উদাহরণ হতে পারে মেইল, ফেসবুক, ইউটিউব এবং আরও সাধারণভাবে পুরো ইন্টারনেটই। যখনই আপনি মুক্ত ব্যবস্থায় প্রবেশ করছেন তখনই অতি উন্মত্ততার সম্ভাবনাকে জাগিয়ে দিচ্ছেন। উদাহরণস্বরূপ, যখন আপনি সকালে উঠেই সর্বপ্রথমে ফেসবুকে চোখ রাখেন, আপনি হয়তো নিজেকে এমন অবস্থায় আবিষ্কার করেন, ঘাঁটছেন তো ঘাঁটছেনই কোনো কারণ ছাড়াই, একটি ভিডিও এর পর আরেকটি ভিডিও, অথবা কোনো এক বন্ধুকে বার্তা পাঠানোর মাধ্যমে কথার মহাসাগরে ডুব দিচ্ছেন। এবার যখন আপনি ফেসবুক বন্ধ করলেন ততক্ষণে আপনি উন্মত্ততার সাগরে ঝাঁপ দিয়ে ফেলেছেন। এবার কাজ শুরু করা রীতিমতো এক যুদ্ধ। আর এজন্যই কোনো মুক্ত ব্যবস্থার প্রবেশের পূর্বেই নিজেকে আটকে দিতে হবে। এবং যদি আমরা প্রবেশও করি এর ঝুঁকি মাথায় রাখতে হবে। এমন মুক্ত ব্যবস্থায় শেষে পৌঁছানোর কোনো উপায় নেই, এর কোনো শেষও নেই। আপনাকে বিক্ষিপ্ত করার জন্য এই ব্যবস্থায় অগণিত মাধ্যম রয়েছে। ফলস্বরূপ না চাইতেও আপনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে চলেছেন। সংক্ষেপে বলা যায়, মুক্ত ব্যবস্থা মনকে বিক্ষিপ্ত করে তোলে। এর পরিবর্তে আপনাকে অবশ্যই বন্ধ ব্যবস্থাকে সাজাতে হবে। বন্ধ ব্যবস্থাটা কি? এটি এমন একটি মাধ্যম যা খুবই ক্ষুদ্র অথবা বিক্ষিপ্ত হওয়ার কোনো উপায়ই রাখে না। ফলস্বরূপ তা আপনাকে আপনার কাজ করে যাওয়ার জন্য বাধ্য করতে থাকে, তাও শুধু ওই একটি কাজই। কিছু উদাহরণ: এক্সেল স্প্রেডশিট, ওয়ার্ড ডকুমেন্ট অথবা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এখনকার দিনে অন্য কিছু করার পূর্বেই আমি আমার কম্পিউটারে সেই ফাইলটি খুলে রাখি যেখানে আমি আমার সাম্প্রতিক বইটি লিখছি। আমি তো আমার মোবাইল দেখাও এড়িয়ে যাই। অন্যভাবে বলা যায়, আমি আমার দিনকে বন্ধ ব্যবস্থাপনা এর মাধ্যমে শুরু করি এবং আমি আপনাকেও এমনটাই করতে উৎসাহিত করব। যখন আপনি আপনার কাজকে বন্ধ ব্যবস্থা এর মাধ্যমে শুরু করবেন তখন আপনি অতি উচ্চ উন্মত্ততা এড়িয়ে চলতে পারবেন, যা আপনাকে কঠিন কাজে মনোযোগী হওয়ায় সাহায্য করবে।
এবং এভাবে প্রতিদিন করতে থাকলে আপনি ভালো অনুভূত করবেন এবং আরও বেশি কাজ করতে চাইবেন। সুতরাং আপনার দিনকে গড়িমসিবিহীন উৎপাদনশীল করার সবথেকে গোপন সূত্রটি হলো দিনটিকে বন্ধ ব্যবস্থার মাধ্যমে শুরু করা। এর মাধ্যমে আপনি অগণিত বিক্ষিপ্ততাকে এড়াতে সক্ষম হবেন। মনে রাখবেন, সকালে প্রথমেই কোন কাজটি শুরু করছেন তা কতটা গুরুত্বপূর্ণ আপনি ভাবতেও পারবেন না। শুধুমাত্র ছোট্ট একটি সিদ্ধান্ত যা আপনার দৈনন্দিন জীবনের উৎপাদনশীলতাকে নাটকীয়ভাবে পরিবর্তন করতে পারে। কর্মপদক্ষেপ: আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন। এবার মুক্ত ব্যবস্থা এর এমন কিছু উদাহরণ লিখুন যা আপনাকে বিক্ষিপ্ততার দিকে নিয়ে যায়। এবার বন্ধ ব্যবস্থা এর এমন কিছু কাজ লিখুন যা আপনি আপনার উৎপাদনশীলতা বৃদ্ধিতে কাজে লাগাতে পারবেন। পর্ব 6: ডোপামিন এর পুনঃপতিত হওয়া এড়িয়ে যান। অভিনন্দন, আপনি মাত্রই একটি ডোপামিন ডিটক্স সম্পন্ন করলেন এবং এখন আমি বাজি ধরে বলতে পারি আপনি আরও বেশি শান্ত এবং প্রতিদিনের উপর বেশ নিয়ন্ত্রণ আনতে পেরেছেন। কিন্তু এরপর কি? আপনি যদি সচেতন না হয়ে থাকেন তবে এসবের পুনরাবৃত্তি ঘটবেই। পুরনো অভ্যাস সহজে মরে না। এ কারণেই এই অংশে আমরা সেসব নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব যেগুলোর মাধ্যমে কখনো শেষ না হওয়া উন্মত্ততা আপনার জীবনে পুনরায় ফিরে আসবে না। শুরু করা যাক। 1. ডোপামিনের পুনর্পতন সম্পর্কে সতর্ক হন। দীর্ঘমেয়াদী পরিবর্তন সাধনের ক্ষেত্রে আত্মসচেতনতা সবথেকে গুরুত্বপূর্ণ। ডোপামিনের পুনর্পতন রোধ করার প্রথম ধাপটি হল যখনই আপনি উন্মত্ততায় নিজেকে হারিয়ে ফেলেছেন তখনই তা খেয়ালে রাখা। যখন আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজ করার ক্ষেত্রে কষ্টের সম্মুখীন হবেন, একটুর জন্য থামুন। এবার আপনার দৈনন্দিন কার্যতালিকা পুনরায় বিবেচনায় নিন। সত্যত হলো কিছু দিন, সপ্তাহ বা মাসের মধ্যেই আপনি আবার সেই প্রথম অবস্থায় ফিরে যাবেন। তা স্বাভাবিকও বটে। আমি দেখেছি যে সময়ে সময়ে আমি এত বেশি মনোযোগী থাকি, আবার হুট করে আমার জীবনে নেমে আসে উন্মত্ততা, অস্থিরতা, আর শুরু হয় বিঘ্নতায় কাজ চালিয়ে যাবার সংগ্রাম। 2. আপনি এবং আপনার মনের মধ্যকার যুদ্ধ বুঝুন। যখন এমনটা ঘটে নিজেকে দোষী না ভেবে সাধারণভাবেই তা গ্রহণ করে নিন। নিজেকে কষ্ট দিয়ে আপনি কোনোভাবেই দৈনন্দিন কার্যতালিকা সফলভাবে প্রস্তুত করতে পারবেন না। তা আরও বেশি জঘন্য রূপ ধারণ করবে। সুতরাং ব্যাপারটি স্বীকার করিয়ে অবস্থান করুন। নিজের ব্যাপারে দোষী মনোভাব এবং লজ্জা রাখবেন না। সাধারণভাবেই আপনার দৈনন্দিন কার্যতালিকা অনুযায়ী কাজ শুরু করুন এবং অন্তত এমনটা দিনে একবার হলেও করতে থাকুন। 3. পৃথিবী আপনার বিপক্ষে যেতেই পারে। ব্যাপারটি বুঝুন। আজকের এই পৃথিবীতে মনোযোগকে নিয়ন্ত্রণ করা সবথেকে কঠিনতম কাজে রূপ নিয়েছে। এর মূল কারণ সবাই আমাদের মনোযোগ আকর্ষণের চেষ্টায় মরিয়া, এবং আমি শুধু আমাদের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব বা সহকর্মীদের কথা বলছি না। আমি সেসব বিপণন কর্মী, ইউটিউবার এবং সেসব ব্লগারদের কথাও বলছি। এখনের সময়ে মানুষের মনোযোগ আকর্ষণ সবথেকে বড় আয়ের মাধ্যম হিসেবে দেখা দিয়েছে, বিশেষভাবে কিছু প্রতিষ্ঠানের। সংক্ষেপে, আপনার মনোযোগ অনেক বেশি দামি, আর এই জন্যই ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রায় সব কিছুই করছে শুধু আপনাকে মোবাইলের দিকে আটকে রাখার জন্য। সে যাই হোক, আপনার মনোযোগ আপনার জন্য অনেক বেশি দামি। যখন আপনি শান্ত এবং মনোযোগী হন তখন আপনি আপনার সবথেকে বড় লক্ষ্য অর্জনও সম্ভবপর করে তুলতে পারবেন। তা আপনার জীবনকে ঠিক কিভাবে পরিবর্তন করবে ভাবতেও পারবেন না। আপনি অনেক বেশি অর্থই আয় করতে পারবেন শুধু আপনার মনোযোগকে নির্দিষ্ট করার মাধ্যমে। আপনার জীবনেরও উন্নতি সম্ভব এর মাধ্যমেই। সাথে আরও অর্থপূর্ণ কার্যাদি তো রয়েছেই। পরিবারের সাথে সময় দেয়া, বন্ধুর সাথে সময় কাটানো বা প্রিয় শখের পরিচর্যা করা। আমার মূল কথা এটি, পুরো পৃথিবী আপনার বিপক্ষেই কাজ করছে। এখন কেউ না কেউ আছেই যে আপনার মনোযোগ চুরি করতে চায়। যেমন আপনার কাছে দুটি পথই খোলা আছে, হয় আপনি আপনার লক্ষ্যকে অভ্যাস এবং প্রক্রিয়ার মাধ্যমে রক্ষা করবেন, নয় আপনি এরকম অপ্রস্তুত থেকে যে কাউকে আপনার মন বিক্ষিপ্ত করার অধিকার দিয়ে বসে থাকবেন। যেখানে আপনার সময়ের সাথে গুরুত্বপূর্ণ কিছু করার ছিল সেখানে তার সবটাই চুরি হয়ে গেল। আপনি কোনটি বাছাই করবেন? 4. আকস্মিক পরিকল্পনার জন্য প্রস্তুত থাকুন। ডোপামিনের পুনর্পতন এড়ানোর সবথেকে কার্যকরী একটি মাধ্যম হল আকস্মিকতার ব্যাপারে পরিকল্পনা রাখা। এর জন্য সেসব অবস্থা সম্পর্কে ভাবুন যার মাধ্যমে আপনার মনোযোগ চুরি হয়ে যেতে পারে, আর এসবের জন্যই প্রস্তুত রাখুন সম্ভাব্য কোনো পরিকল্পনা। কী কারণে ডোপামিনের পুনর্পতন ঘটবে বলে আপনার মনে হয়?
উদাহরণের সাথে বলা যায়, আমি যদি আমার সকালটা মোবাইল দেখার মাধ্যমে শুরু করি, তবে আমি হয়তো এরপর অন্য আরেকটি উন্মত্ততা জায়গায় এমন একটি কাজে লাফ দেব। ফেসবুক দেখতে দেখতে হয়তো আমি বার্তা আদান প্রদান শুরু করলাম। এই বার্তালাপের মাঝে হয়তো আমার অন্য একটি কাজ করার কথা মাথায় আসলো, বা অন্য কোনো এক ধারণার জন্ম দিয়ে গেল। হঠাৎ করে আমার মন অস্থির হয়ে পড়বে, আর এত সকাল সকাল লিখতে না বসার 101টি কারণ আমার সামনে উপস্থিত করবে। আকস্মিক পরিকল্পনা তৈরির ক্ষেত্রে আপনাকে চূড়ান্ত বিক্ষিপ্ত করতে সক্ষম এমন কাজগুলোকে বিবেচনাধীন রাখুন। এগুলোকে খুঁজে বের করার জন্য পারবেন না এই যে তালিকাটি পূর্বে তৈরি করেছেন তা আবার একবার দেখে নিন। চিন্তা করুন সবথেকে খারাপ পরিস্থিতিতে কি ঘটতে পারে। আপনাকে কোন কাজটি মনোযোগ হারাতে এবং সকালে কার্যতালিকা না দেখতে নেতৃত্ব দেয়। আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন। এবার সকল বাজে অবস্থা লিখে রাখুন, যতটা বাজে হতে পারে। মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখুন। ভাবুন আপনি সেসব পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছেন। তখন আপনার প্রতিক্রিয়া কেমন হবে? এখন আপনি ঠিক কীভাবে প্রতিক্রিয়া করতে চান? নিজেকে এমন একটি জায়গায় দেখুন যেখানে বসে সব পরিস্থিতিতে ভালো উপায়ে মোকাবেলা করে চলেছেন। 5. টেকসই ব্যবস্থার স্থাপন করুন। আপনার উন্মত্ততার মাত্রা কমানোর জন্য একদম সহজ এবং টেকসই সিদ্ধান্ত বাস্তবায়ন করুন। এই ব্যবস্থাকে কোনোভাবেই পরিপূর্ণ বিক্ষিপ্ততা বন্ধের দরজা ভাবার দরকার নেই, তবে তাকে এমনভাবে সাজান যাতে টেকসই ব্যবস্থার মাধ্যমে অন্তত আপনি মনোযোগী হতে পারেন। সুতরাং আমার পূর্বেই যেমনটা দেখেছি, এই ব্যাপারটা নিশ্চিত হবেন যে আপনার দৈনন্দিন কার্যতালিকা যাতে সহজ এবং ধারাবাহিক হয়। 6. আজকের নিউরোট্রান্সমিটার উৎপন্ন করুন। আজকের দিনে অতি উচ্চ উন্মত্ততা থেকে রক্ষা পাবার জন্য এখনই এবং এখন ধরনের নিউরোট্রান্সমিটার উৎপন্ন করুন, যার মধ্যে থাকবে এন্ডোরফিন, অক্সিটোসিন অথবা সেরোটোনিন। এই নিউরোট্রান্সমিটারগুলো মূলত ডোপামিনের নিউরোট্রান্সমিটারের পুরো বিপরীত। এগুলো আপনাকে আরও শান্ত এবং আরও মনোযোগী করে তোলে। এই নিউরোট্রান্সমিটারগুলোকে কার্যকর করে তোলার জন্য আপনাকে অবশ্যই বর্তমানের গণ্ডিতে আবদ্ধ থাকতে হবে, যেমন ধ্যান। শুধুমাত্র কিছুক্ষণের জন্য হলেও ধ্যান আপনাকে এই মুহূর্তে বাঁচার শান্তি প্রদান করতে পারবে। এমনটা করার জন্য আপনার চোখ বন্ধ করুন এবং আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ প্রদান করুন। আপনি চাইলে আপনার মনোযোগ 5 ইন্দ্রিয়র একটিতে দিলেও হবে। এরপর অন্য ইন্দ্রিয়তেও একইভাবে মনোযোগ প্রদান করতে পারেন, এরপর অন্য ইন্দ্রিয়তে, এভাবে চলতেই থাকবে। ধ্যানের কোনো বেঠিক নিয়ম নেই। শুরুর জন্য ধ্যানের উপর লেখা বইগুলো পড়ুন, ভিডিওগুলো দেখুন অথবা সাধারণভাবে সব একবার করে চেষ্টা করুন। এবার আপনার জন্য যেটি ভালো কাজ করে তা চালিয়ে যান। নিজেকে মেলে ধরুন। যখন আপনি নিজেকে মেলে ধরেছেন, তখন আপনি আপনার দেহ প্রশান্তির ছায়ায় ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস পরিচালনা শুরু করেছে, যা আপনাকে আরও বেশি শান্ত এবং বর্তমান অবস্থাকে সহজ করে তোলে। মননশীলতা এর অর্থ হলো আপনার ভেতরে কি চলছে এবং আশপাশে কি চলছে সেই ব্যাপারে সচেতন থাকা। এখানে মননশীলতার বেশ কয়েকটি উপায় রয়েছে। উদাহরণস্বরূপ, আপনি চাইলে ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন, তাও আবার খাবারের ভিন্ন ভিন্ন স্বাদ এবং মাত্রা উপলব্ধি করার মাধ্যমে। অন্যথায় আপনি আপনার মনোযোগকে আপনার দেহের উপর বিদ্ধ করতে পারেন এবং আপন দেহের সকল অনুভূতি বোঝার চেষ্টাও করতে পারেন, তাও পা থেকে মাথা পর্যন্ত। আপনি চাইলে ঘরের কাজগুলোও চর্চা করতে পারেন, তখন অবশ্যই যতটা সম্ভব ততটা বাস্তবে অবস্থান করতেই হবে। চিন্তামগ্ন ভ্রমণ। আপনি যখন হাঁটতে বের হন তখন বাস্তবে ঠিক কতটা থাকেন? আপনি কি পাখির গান শুনতে পান? আপনার মুখের উপর যে বাতাস আছড়ে পড়ছে তাকে অনুভব করতে পারেন? আপনি কি মেঘের আকৃতি খেয়াল করেন? প্রায়শই মানুষ তার মস্তিষ্কেই আটকে যায়, তার কাজের চিন্তায় ডুবে যায়, জীবনের চিন্তায় ভেসে যায়। তাদের মতো হবেন না। এর পরের বার যখন হাঁটতে যাবেন তখন সব কিছুই নতুনভাবে দর্শন করবেন, যেন সবটা আজই প্রথমবার দেখছেন। আপনার প্রতিটি ইন্দ্রিয়ের দিকে মনোযোগ দিন, এমন সব কিছু দেখুন যা পূর্বে কখনো দেখেননি। সেসব ঘ্রাণও আত্মার সাথে মিশিয়ে দিন যা আপনি আগে কখনো পাননি। শারীরিক অনুভূতি যা আগে কখনো উপলব্ধি করেননি পূর্বে, সেসবকেও নতুন অভিজ্ঞতা হিসেবে লক্ষ্য করুন। সর্বোপরি বর্তমানই থাকুন। গভীর সামাজিক যোগাযোগ, অন্য মানুষদের সাথে দেখা সাক্ষাৎ, কথা, ভাব বিনিময়, এসব কাজে যে নিউরোট্রান্সমিটার সক্রিয় হয় তাকে বলে অক্সিটোন।
একে মাঝে মাঝে ভালোবাসার হরমোনও বলে। আপনি বর্তমানে যতটা থাকবেন ঠিক ততটাই সুখানুভূতির সম্পর্ক এবং ইন্দ্রিয়গত ভাবাবেগ পরিপক্ক হবে। সুতরাং নিশ্চিত করবেন যে আপনি যেন যথেষ্ট সময় আপনার ভালোবাসার মানুষদের দিচ্ছেন। বিষণ্ণতা, কিছু না করার চর্চা এক হিসেবে ভালো। এই ব্যাপারটি আপনার উন্মত্ততার মাত্রাকে কম করে। আমাদের মন প্রতি মুহূর্তেই কিছু না কিছু করতে চায়। এক মুহূর্তের জন্য কিছু না করাটাও একেবারে স্বাভাবিক। বসুন এবং দেখুন। চুপচাপ খেতে থাকুন অথবা কোনো কারণ এবং উদ্দেশ্য ছাড়াই হাঁটতে থাকুন। উল্লিখিত কিছু কাজ করার মাধ্যমে আপনি আরও শান্ত এবং বর্তমানে আরও সক্রিয়ভাবে উপস্থিত থাকতে পারবেন। ফলশ্রুতিতে আপনি অতি উন্মত্ততায় হারিয়ে যাওয়ার ঝুঁকি অনেকাংশেই কমিয়ে আনতে পারবেন। এখন আপনার কী অবস্থা? কোন কোন কাজগুলো আপনার দৈনন্দিন কার্যতালিকায় যুক্ত করছেন? কর্মপদক্ষেপ, আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন এবং এমন একটি কাজের কথা লিখুন যেটার সাথে অন্তত প্রতিদিন একবার হলেও মুখোমুখি হতে চান, তাও আবার নিজেকে শান্ত এবং মনোযোগী করার নিমিত্তে। 30 দিনের জন্য অঙ্গীকারবদ্ধ হন। ডোপামিন ডিটক্স থেকে পরিপূর্ণ সুবিধা প্রাপ্তির জন্য আমার পরামর্শ থাকবে 30 দিনের একটি সহজ এবং সাবলীল কার্যতালিকা প্রণয়ন করার, যা মেনে চলা সম্ভব। এটিকে 30 দিনের ধর বাঁধা নিয়ম হিসেবে মেনে নিন। এই ব্যাপারটি আপনাকে দারুণভাবে সাহায্য করবে আপনার ডোপামিন ডিটক্স শেষ করার পরপরই পুরাতন অভ্যাসগুলো পুনরায় ফিরে না আসার ব্যাপারে। বিকল্পভাবে একই বিষয়ের উপর লিখিত বইয়ের বাকি খণ্ডগুলো পড়তে পারেন। যদি লক্ষ্য এবং মনোযোগের ব্যাপারে আপনি আরও কয়েক ধাপ এগিয়ে যেতে চান, এই বইগুলোর যে কোনো একটি আপনাকে সাহায্য করবে এমন কঠিন সব দক্ষতা অর্জনে যা ভাবনাতীত, তাও আবার মাত্র 7 দিনেই। দ্বিতীয় বই ইমিডিয়েট অ্যাকশন। এই বইয়ের মাধ্যমে আপনি আবিষ্কার করতে পারবেন কিভাবে গড়িমসি ভাব থেকে বের হয়ে আসা যায়। তৃতীয় বই পাওয়ারফুল ফোকাস। এখানে আপনি শিখতে পারবেন স্বচ্ছতা এবং আলোকরশ্মি সম তীক্ষ্ণ মনোযোগের রহস্য। চতুর্থ বই স্ট্র্যাটেজিক মাইন্ডসেট। এর মাধ্যমে আপনি আপনার কঠিনতর ভাবনাগুলোকেও পরিশুদ্ধ করে নিতে পারবেন, যা আপনার উৎপাদনশীলতা বাড়িয়ে দেবে বহুগুণ। উপসংহার, আপনি চাইলেই আপনার মনোযোগের উপর নিয়ন্ত্রণ আনতে পারেন, আবার চাইলেই তা অন্য কাউকে ছিনিয়ে নিতেও দিতে পারেন। আপনি যখন উচ্চ উন্মত্ততায় ভরা কার্যক্রমগুলোকে, যেগুলো শান্তি বিনষ্ট এবং লক্ষ্য ভ্রষ্ট করে, এড়িয়ে চলা শিখবেন, এরপর যে কোনো কঠিন থেকে কঠিনতর কাজেও শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা আপনার অর্জন হয়ে যাবে। ডোপামিন ডিটক্স চলাকালীন তা আপনার উন্মত্ততাকে কম এবং গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ আটকে রাখতে সাহায্য করে। মনে রাখবেন, উত্তেজনা এবং পরিপূর্ণতা একই বিষয় নয়। বহিরাগত উন্মত্ততা পাশে রেখে আপন কাজে, সম্পর্কে বা শখে নিজেকে ডুবিয়ে রাখতে পারলেই অনুভব করবেন পরিপূর্ণতা, যা আপনার উৎপাদনশীলতা বাড়াবে, স্বপ্ন ও লক্ষ্যার্জনের পথিকৃৎ হিসেবে প্রকট হবে। সুতরাং আশেপাশের মানুষ দ্বারা আপন মস্তিষ্ককে ছিনিয়ে নিতে দেবেন না। এর পরিবর্তে আত্মনিয়ন্ত্রণ অর্জন করুন। সুস্থ এবং উৎপাদনশীল জীবনের এটিই চাবিকাঠি।